গল্প সিন্ধু পেরিয়ে। লেখিকা সুলতানা তানি। ষষ্ঠ পর্ব। ঝিলমিল করছে সাজ। সবকিছুই যেন সেজেছে আজ। শুধু বিয়ে বাড়ির মানুষগুলোই সাজেনি, সেজেছে পুরো বাড়িটাও। বিয়ের সাজে সজ্জিত মুনদের এ বাড়িতে চলে এসেছে সবাই। সব সাজের মাঝে মুন নাকি আরো বেশি সেজেছে। কিন্তু মুন আছে এখনো ভেতরে। আমন্ত্রিত অতিথির অভাব নেই বাড়িতে। এখন সাজ নেমে এসেছে ধরণীতে। শেহেররা সবাই আছে মুনদের বাড়ির সম্মুখে। শেহেরের জন্য সানান একটি ভিন্ন ডিজাইনের হলুদ শাড়ি এনেছিল। সে শাড়িটিই আজ শেহের পরে এসেছে গায়ে হলুদে। মেহেকের ব্যাপারটা আলাদোস। মুনের হলুদ শাড়ি আর ফুলের গয়নার মতো শাড়ি, গয়না কেনা হয়েছিল মেহেকের জন্য। মেহেকের ইচ্ছেতেই কেনা হয়েছিল একই রকম সবকিছু। শেহেরের হলুদের শাড়ি দেখে আজ দুপুরে মেহেকের আবার নতুন মনোবাসনা তৈরি হয়। লাঞ্চে বসে বেশ আনমনা ছিল মেয়েটি। বাবা মাইনুল মাহমুদ এসে মেহেককে জিজ্ঞেস করেছিলেন, কি ভাবছিস মা? আবু, শেহেরের হলুদের শাড়িটা না খুব সুন্দর। আমি যদি ওইরকম একটা শাড়ি আজকে পরতে পারতাম। কই দেখি, শাড়িটা নিয়ে আয় তো। মেহেকের বাবা। মেহেক তৎক্ষণাৎ খাবারের টেবিল থেকে উঠে চলে গিয়েছিল বেসিনে। হাত ধুয়ে রুমে গিয়ে শেহেরের শাড়িটি নিয়ে এসেছিল বাবার কাছে। বাবা মাইনুল মাহমুদ মেয়ের কাছে জানতে চেয়েছিলেন, এই শাড়ি কোন দোকান থিকা কিনছে মা? বিভাগীয় শহরের প্রিন্স কমপ্লেক্স থিকা। মেহেক। মেহেকের বাবা খাওয়া বন্ধ করে তৎক্ষণাৎ উঠে গিয়েছিলেন। মায়াজ প্রতিবাদ করেছিল পিতাকে, আব্বু তুমি ওর শাড়ির জন্য খাওয়া বাদ দিয়া দিলা। মুনের হলুদের জিনিসের মতো সবকিছু কিনছে ও। তাতে ওর হয় নাই। আবার শেহেরের শাড়ির মতো শাড়ি লাগবে কেন? এই ডাহুকটারে তুমিই নষ্ট করছো। মাইনুল মাহমুদ এক ধমক দিয়েছিলেন পুত্র মায়াজকে, আমার এক মাইয়া, একটাই মা আমার। আর কয়দিন আমি মার সেবা করতে পারমু? যতদিন বাইচ্ছা থাকি ও যা চায় তাই দিমু। মেহেক সাথে সাথে ভাইকে বলছে, দেখছোস? হ, দেখছি। মায়াজ রাগান্বিত স্বরে। গায়ে হলুদে আসার জন্য সবাই সাজগোজ শুরু করে দিয়েছিল বিকেল থেকেই। মেহেকের বাবা শেহেরের শাড়ির মতো শাড়ি নিয়ে এসেছিল মেয়ের জন্য। মেহেক আবার দ্বিধায় পড়ে গিয়েছিল কোন শাড়িটি পরবে। শেহেরের শাড়ির মতো শাড়ি পরবে নাকি মুনের শাড়ির মতো শাড়ি পরবে। শেহের দ্বিধান্বিত মেহেককে উপদেশ দিয়েছিল, বাড়ি থিকা তুই আমার মতো শাড়ি পইরা চল। মুন আপুর বাড়িতে গিয়া মুন আপুর মতো শাড়ি পরিস। মেহেকও মেনে নিয়েছিল শেহেরের কথা। আজ তোরিও এসেছে। স্বামীরাও এসেছে। স্বামীরার মা, বাবা আসেনি। মুন আর মেহেকের জন্য একরকম শাড়ি কিনে বাকি সবার জন্য অন্য এক ধরনের হলুদের শাড়ি কিনেছিলেন মরিয়ম বেগম। সেই শাড়ি পরে সবাই একই রকম সেজেছে। তরি আর স্বামীরাও সেই শাড়িতেই সেজেছে। তরি দেখতে কিছুটা খর্ব। ফর্সাও নয় খুব বেশি। গোলাকার মুখাবয়বে মায়াবী নয়ন দুটো যেন আকৃষ্ট করে সবাইকে। সুচালো নাক, বাঁকা ঠোঁট আর রেশম কোমল কালো চুল চেহারায় এনে দিয়েছে মুগ্ধতা। হলুদের সাজে যেন হলুদ পাখির মতো লাগছে মেয়েটিকে। খুব সুন্দর করে সাজতেন এবং সাজাতে পারে তরি। আজ অনেককেই সাজতেন কমবেশি সাহায্য করেছিল তরি। মেহেককে সাজাতে সবচেয়ে বেশি সময় লেগেছিল। হিলের জুতো পরে দাঁড়িয়ে দাঁড়িয়েই সবাইকে সাজাচ্ছিল তরি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে বেশ পা ব্যথা করেছিল মেয়েটির। মেহেকের পরে স্বামীরা সহ আরও কয়েকজনকে শাড়ি পরিয়ে দিতে হয়েছিল তরিকে। মাঝখানে একটু তৃষ্ণাও পেয়েছিল ওর। পানি পান করার উদ্দেশ্যে ডাইনিং টেবিলে এসেছিল মেয়েটি। খানিক দূরে এক জোড়া রাবারের স্যান্ডেল দেখতে পেয়েছিল তখন। হিলের জুতোয় পায়ের গোড়ালি ব্যথা হওয়ায় সে স্যান্ডেল জোড়া পরে নিয়েছিল তরি। আসলে ওই স্যান্ডেল জোড়া ছিল শামসের স্যান্ডেল। তরি না জেনেই পরে নিয়েছিল। স্যান্ডেল পরে মেয়েটি আবারও চলে গিয়েছিল সাজাতে। এক এক করে কয়েকজনকে সাজগোজে সাহায্য করেছিল তরি। ধীরে ধীরে সাজগোজও শেষ হয়ে গিয়েছিল সবার। এরপরে গায়ে হলুদে আসার উদ্দেশ্যে বের হচ্ছিল সবাই। তরিও এসেছিল রাবারের স্যান্ডেল পাল্টে নিজের হিল জুতো পরতে। শামস ডাইনিং টেবিলের কাছে এসেছিল চার্জে রাখা মোবাইল নিতে। হঠাৎ খেয়াল হলো তরির পায়ে নিজের স্যান্ডেল। ক্ষণিকেই শামস বলেছিল, এমন চুরি করার অভ্যেস কেন আপনার? মানে, এই যে আমার সবকিছু চুরি করে দখল নিতে চান। বুঝিনি। তরি, পায়ে কার স্যান্ডেল পরেছেন? হ্যাঁ। ওহ, আপনার স্যান্ডেল। সামান্য একটু পরেছি। কিন্তু চুরি করিনি।
দখলও করিনি। তাহলে কি নিজের ভেবে পড়ে নিয়েছিলেন? এত কিছু ভাবিনি তো। তরি, ভাবেননি মানে? আমার কোনো কিছু দেখলে বিনা ভাবনায় সেটা নিজের মনে করেন নাকি? ধুর, আপনি যে কি বলেন? কি বললাম? সেরকম কিছু বলিনি এখনো। চোর তো বলেছেন। তরি, অনেক কিছুই চুরি করেছেন আপনি। যেমন? নিজে একটু ভেবে দেখবেন। কথাটা বলেই শামস চলে গেছে। তরি তো আর বোকা নয়। সবই বোধগম্য হচ্ছে মেয়েটির। তবুও পছন্দের মানুষের মুখ থেকেই শুনতে চায় পছন্দের কথাগুলো। পরিচয়ের প্রথম দিকে বেআইন হিসেবে শামসের সাথে দুষ্টুমি করত তরি। শামসও দুষ্টুমি করত। কিন্তু শামস জেলে যাবার পরে দুষ্টুমিগুলো খুব মিস করেছিল তরি। মায়াও হয়েছিল খুব। সে মায় মনের টানও লেগে গেছে। মুনদের বাড়ির সম্মুখে ওদেরকে এখনো অপেক্ষমান রাখা হয়েছে। মুনের বাবার অনুরোধে মায়াজের বাবাও এসেছে আজ। আগামীকালের বিয়ের অনুষ্ঠানে স্পেশাল মাছের আইটেম সহ আরও কিছু নতুন জিনিস রাখতে চান তিনি। মুনের বাবার ভাইবোন নেই। তাই হবু জামাই মায়াজ আর মায়াজের বাবাকে নিয়েই সব কাজ করছেন ভদ্রলোক। সানানের বাসরের বাসনা এখনো পূরণ হয়নি। সে রাতের পর থেকে মায়া আহমেদের সাথেই ঘুমোচ্ছে শেহের। বাসর নিয়ে খুব বেশি ভাবেও নি সানান। ছেলেটির বাসনা এখন একটাই, রূপমকে গ্রেফতার করাতে হবে। তাহলে সব সত্য বের হবে। কিন্তু কোথায় যে লুকিয়ে আছে রূপম? সানানদের দাদা বাড়ি সংশ্লিষ্ট উপজেলা, জেলা তন্ন তন্ন করে খুঁজেছে পুলিশ। কিন্তু রূপম নিরুদ্দেশ। সত্যিই কি নিরুদ্দেশ? রূপমদের ফ্যামিলিকে দাওয়াত দেয়া হয়নি মায়াজের বিয়ে উপলক্ষে। সানানদেরকে কারামুক্ত হতে সাহায্য করেছিল মায়াজের ফ্যামিলি। শেহেরকেও নিরাপত্তা দিয়েছিল মায়াজরা। মুনের বাবা তো মামলার আইনজীবীর দায়িত্বই পালন করেছিলেন। শত্রুতা তো তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। মায়াজ রিসেন্টলি মন্টা হত্যা মামলা দায়ের করেছে রূপমের বিরুদ্ধে। শত্রুতাও এখন শীর্ষে। কিভাবে নিমন্ত্রণ করবে রূপমদেরকে? আজ মুনের হলুদে এসেও রূপমকে নিয়েই ভাবছে সানান। মুনদের বাড়িতে হলুদে আসা মেহমানকে একটু বিশেষভাবে রিসিভ করার প্রস্তুতি চলছে। শেহের এসে দাঁড়িয়েছে বরের সম্মুখে। মিষ্টি হেসে মেয়েটি জানতে চেয়েছে, আমায় কেমন লাগছে আজকের এই ঝিলমিল রাতে? অপূর্ব। অপূর্ব লাগছে আমার লাজবধূকে। সানান, আমার বিয়ের দিন ভালো লেগেছে নাকি আজ? একবার তাকিয়েছে সানান স্ত্রীর হাসিমাখা বদনে। তারপরেই এসেছে জবাব, আমার সব অনুভূতি জুড়ে আছো শুধু তুমি। আমার অস্তিত্বেও মিশে আছো তুমি। এ জীবনের স্বপ্নগুলোকেও ছুঁয়ে আছে আমারই বধূ। আমার মনের মণিকোঠায়ও শুধু একটি নামই রয়েছে। সে নাম আমার লাজবধূর নাম। আর ভালো লাগা। বিয়ের দিনও ভালো লেগেছিল তোমায়, আজও ভালো লাগছে। প্রতিদিন প্রতিক্ষণে তোমায় ভালো লাগে আমার। বরের মুখে ভালো লাগার কথা শুনে মেয়েটি খুশি হয়েছে খুব। আহ্লাদও এসেছে মনে। খুব আহ্লাদি সুরে বলছে, আমার জামাইটাকেও সবসময় ভালো লাগে। মায়া যার অপেক্ষা করতে পারছে না বাইরে। একটু পরে বেচারাকে বাজারেও যেতে হবে। এ বাড়ির গায়ে হলুদের নিয়মকানুন তোয়াক্কা করে মায়াজ ঢুকে গেছে ঘরে। শুধু ঘরে নয়, সোজা মুনের কক্ষে। মুন চমকে গিয়ে প্রশ্ন করেছে, তুমি? মুনের কক্ষে কয়েকটি মেয়ে ছিল। এ বাড়ির হবুজামাই হয়তো বউয়ের সাথে কথা বলতেই এসেছে, এমনটা ভেবে ওরা সবাই বের হয়ে গেছে মুনের কক্ষ থেকে। মুনের প্রশ্নের জবাবে মায়াজ বলছে, আমার বউ দেখতে আসছি। তা কি নিয়ে আসছেন বউ দেখতে? মুন, বউয়ের জামাইটাই তো চলে এসেছে। আর লাগবে কি? বিয়ের আগে জামাই চাই না। গিফট চাই গিফট। গিফট অনেকভাবেই দেয়া যায়। মুনের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে তুলতে। ধুর, পাজি কোথাকার। শুধু শুধু পাজি বলবি না। একদম পাজি ব্যবহার করে দেখিয়ে দেব। মায়াজ, বের হ তুই আমার রুম থেকে। বিয়ের আগেই বউ এমন ধমক দেয়, কেমন বউ হবে এটা? আর তুই কি এত সব সাজছিস রে, তোকে তো চেনাই যায় না। মায়াজ, কই তুই আমাকে সুন্দর বলবি অথচ তুই আমাকে অপমান করছিস। মুন, 3 প্রলেপ মেকআপ দিলে কাউকে সুন্দর লাগে। পেতনির নানির মতো লাগছে তোকে। কি বললি তুই? শোন মায়াজ, ভালো হয়ে যা। আমি কিন্তু উকিলের মেয়ে। মায়াজ কিছু বলার আগেই মুনের বাবা ডাক দিয়েছে মায়াজকে। প্রস্থানের পূর্বে মায়াজ মুনকে বলে গেছে, আগামীকাল বিয়ের দিন কিন্তু কম সাজবি। আবার পেতনির দাদি সাজতেন জাইজ না কিন্তু।
তাহলে মেকআপের মধ্যে আমি তোকেই খুঁজে পাবো না। সায়ন আর মেহেকের মানবিমান ভালোই চলছে। কথাও হয়নি সেদিনের সেই চরের পর থেকে। প্রিয়তমর মান ভাঙাতে অনেক বাহানা করেছিল মেহেক, কিন্তু সায়ন একটু বেশিই অভিমানী। আর মেহেকও না। মাঝে মাঝে অন্যকে এত কপি করে মেয়েটা। কম বেশি সবাই বিরক্ত হয় তখন ওর অনুকরণ প্রিয় স্বভাবের কারণে। সায়ন ব্যতিক্রম হবে কেন? মুনদের বাড়ির গায়ে হলুদের স্টেজের পাশেই দাঁড়িয়েছিল এতক্ষণ সায়ন। আর চোখে তাকাচ্ছিল মেহেকের বদনে। অন্য সবার নজর মুনদের বাড়ির গায়ে হলুদের স্টেজে। স্টেজটি বেশ উঁচু করে বানানো হয়েছে। আর সাজানো হয়েছে বিভিন্ন রঙের কাপড় বেঁধে গ্রাম্য স্টাইলে। এসব দেখে গায়ে হলুদে আসা বরপক্ষের সবাই হাসছে। মুনের বাবা অ্যাডভোকেট সাহেব মফস্বলের বিয়েগুলো যেভাবে হয় ঠিক সেভাবেই বিয়ে দিতে চান মেয়েকে। ভদ্রলোকের নিজের কোনো ভাইবোন ছিল না। গ্রামে একটি অনুষ্ঠান করার শখ ছিল বহু বছরের। তার গ্রামটিও অনেকটাই শহরের আদল পেয়েছে এখন। কিন্তু ভদ্রলোক মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন একদম গ্রাম্য আয়োজনে। স্থানীয় বিয়েতে অংশগ্রহণকারী বাদকদলও দাওয়াত করা হয়েছে। বিভিন্ন গান বাজনাও হচ্ছে উচ্চ শব্দে। হলুদে আসা মেহমানকে রিসিভ করা হচ্ছে এখন। এক এক করে সবাই প্রবেশ করছে মুনদের ঘরে। মুন মেয়েটা তো হলুদের সাজে বসে আছে কক্ষে। বরপক্ষের মেয়েরা এসে প্রবেশ করেছে মুনের কক্ষে। মুন উঠে দাঁড়িয়েছে সবাইকে দেখে। শেহের গিয়ে দাঁড়িয়েছে মেয়েটির পাশে। মুন লম্বায় প্রায় শেহেরের সমান। হ্যাংলা নয় আবার মোটাও নয় শরীরে। গোলাকার মুখাবয়বে চিকন নাক আর হাস্যোজ্জ্বল একজোড়া আঁখি মেয়েটির। শিশিরস্নাত গোলাপি ওষ্ঠাধর আর বাম কপলের কালো তিল আরও সুন্দর করে তুলেছে মেয়েটির চেহারাকে। হলুদ ফর্সা গায়ের রঙে হলুদের সাজে আজ মেয়েটি হয়েছে আরও মোহনীয়। মুনকে দেখে মেহেক এখন মুনের মতো সাজতে চায়। একই রকম হলুদের শাড়ি এবং গয়না কেনা হয়েছিল মুন আর মেহেকের জন্য। শেহেরের শাড়ির মতো শাড়ি পরে আছে এখন মেহেক। সাথে সেই গয়না দিয়ে সেজেছে। মাঝে মাঝে মেহেক অল্প স্বল্প কপি করে। মানসিক অশান্তিতে থাকলে মেহেকের কপি করার স্বভাবটা বেড়ে যায়। এখন তো সায়নের সাথে মনোমালিন্য হয়েছে মেয়েটির। তাই কপি করার স্বভাবটাও সীমা অতিক্রম করছে। বাড়ি থেকে আসার সময় মুনের শাড়ির মতো হলুদের শাড়িটা সাথে করে নিয়ে এসেছিল মেয়েটি। এখন তরির আবার দায়িত্ব পড়েছে মেহেককে শাড়ি পরিয়ে দেবার। মেহেকের গায়ের শাড়িটা আর এই নতুন শাড়িটার কালার ঠিক একই রকম। শাড়ি বাদে অন্য কোনো সাজ চেঞ্জ করার প্রয়োজন নেই মেহেকের। মুনের কক্ষে দাঁড়িয়েই তরি শাড়ি পরাচ্ছে কপিবাজ বান্ধবীকে। মেহেককে সবাই নিষেধ করেছিল শাড়ি পরিবর্তন করতে। কিন্তু মেয়েটি কারো কথাই শুনতে চায়নি। মুনের মতোই হতে হবে তাকে এখন। খুব ছোটবেলায় একটু সমস্যাও হয়েছিল মেহেকের। তখন 6 বছর বয়স ছিল মেয়েটির। এক বিকেলে শেহেরদের বাড়ির পুকুরে লুকিয়ে নেমেছিল শেহের আর মেহেক। পুকুরের কিনারেই ছিল দুজন। ঘরের সবাই সিনেমা দেখায় ব্যস্ত থাকায় কেউই টের পায়নি সেই বিকেলে। শেহের উঠে যাওয়ার সময় মেহেককে উঠে আসতে অনুরোধ করেছিল। কিন্তু তখনই পুকুর থেকে ওঠেনি মেয়েটি। শেহের চলে গিয়েছিল ঘরে। চুপি চুপি পোশাক বদলে আবার এসেছিল পুকুর পাড়ে। এসে দেখেছিল মেহেক নেই পুকুরে। তৎক্ষণাৎ সবাইকে ডেকে এনেছিল শেহের। ভরা পুকুরে জাল মেরে উঠানো হয়েছিল মেহেককে। অচেতন মেহেকের প্রাণপাখি কোনোমতে ছিল সাথে। হসপিটালে নেয়ার পরেও কয়েক ঘন্টা অচেতন ছিল মেয়েটি। কোনোমতে বেঁচে ছিল সেদিন। এরপর থেকে মেহেক ভাবত শেহেরের সাথে পুকুর থেকে উপরে উঠে এলে ওকে পুকুরে ঢুকতে হতো না। সেই ঘটনার ঠিক 10 দিন পরে ঘটেছিল অন্য ঘটনা। মুনদের বাড়িতে লুকোচুরি খেলতে গিয়ে জঙ্গলে লুকিয়েছিল মেহেক। সেদিন মুন ওকে জঙ্গলে লুকাতে বারণ করেছিল। কিন্তু বারণ মানেনি মেয়েটি। জঙ্গলে হঠাৎ একটি সাপ এসে কামড়ে দিয়েছিল মেহেককে। সেদিন মেহেক ভেবেছিল মুনের কথা শুনলে ওকে সাপ কামড়ে দিত না। মুনের সিদ্ধান্তই ওর জন্য সঠিক ছিল। এরপরে ভালোই কেটে যাচ্ছিল দিনকাল। কিন্তু দুর্ভাগ্য মেয়েটির পিছু ছাড়েনি। ক্লাস 5-এ পড়া অবস্থায় শেহেরদের বাড়ির পেয়ারা গাছে মেহেক উঠেছিল শেহেরের সাথে। সেদিন চিকন ডালে উঠতে বারণ করেছিল শেহের। কিন্তু বারণ না মেনে চিকন ডালে উঠেছিল মেয়েটি। সেদিন গাছ থেকে পড়ে গিয়েছিল মেহেক। ভীষণ ব্যথা পেয়েছিল মাথায় এবং কোমরে। সেবারও জীবনমরণের সন্ধিক্ষণে চলে গিয়েছিল মেয়েটি।
সেই ছোটবেলাতেই 3বার জীবনমরণের সন্ধিক্ষণে চলে গিয়েছিল বলে মাঝে মাঝেই ভুল করে মেয়েটি। সেই ছোটবেলা থেকেই মেহেক ভাবত ওর নিজের চিন্তাধারা ভুল, অন্যেরা যা করে সেটাই ঠিক। সেই থেকেই একটু একটু করে কপি করা শুরু হলো, আস্তে আস্তে অন্যের সবকিছুই কপি করছে এখন মেয়েটি। মার ভাই শাসন করে পরিবর্তন করতে চেয়েছিল মেহেককে, কিন্তু বাবা কখনোই শাসন করতে দেয়নি মেয়েকে। মেয়ের সবকিছুই সঠিক ঘোষণা করে বসে থাকেন বাবা। তাই তো মেয়েও লাই পেয়ে মাথায় উঠে বসে আছে। কপি জিনিসটা যে খারাপ এটা বুঝতেই চায় না মেয়েটি। এ কপিবাজ মেহেককে শাড়ি পরানো হয়ে গেছে এখন তরির। এবার মুনকে স্টেজে নেওয়া হচ্ছে। শেহের, মেহেক, তরি ওরাই নিয়ে যাচ্ছে মুনকে স্টেজে। স্বামীরাও আছে ওদের পশ্চাতে। উঠোনেই তো তৈরি করা হয়েছে হলুদের স্টেজ। হলুদ ছোঁয়া দিতে মুনকে এনে বসানো হয়েছে। হলুদের জিনিস সাজানো ছিল স্টেজের সম্মুখেই। মায়াজের বাবা আর মুনের বাবা চলে যাচ্ছিল বাজারে। মুনের বাবা প্রথমে এসে মেয়েকে হলুদ ছুঁয়ে দিয়ে গেছে। এরপর মায়াজও এসে সামান্য হলুদ মেখে দিয়েছে হবু বউকে। মায়াজের বাবাও এসে একটু মিষ্টি খাইয়ে দিয়েছেন ভাগ্নি মুনকে। অতঃপর এই তিনজন প্রস্থান করেছে বাজারের উদ্দেশ্যে। হঠাৎ মেহেক একটু হলুদ এনে সায়নের গালে লাগিয়ে দিয়েছে। প্রাণপুরুষের মান ভাঙাতে চেয়েছিল মেয়েটি, কিন্তু প্রতিক্রিয়াহীন সায়ন মুখ ধুতে চলে গেছে ঘরে। তরির মুখেও হলুদ লাগিয়ে দিয়েছে মেহেক। তরিও সরে যাচ্ছিল দূরে। বান্ধবীর হাত টেনে ধরে হলুদ দিয়ে মেহেক বলছে, যা তরি, শামস ভাইয়ার গালে হলুদ দিয়ে আয়। শামস দূর থেকেই আন্দাজ করতে পেরেছে ঘটনা। এসব দুষ্টুমির ভয় বেচারা সাথে সাথে চলে গেছে ঘরে। মুনের মা স্টেজে গিয়ে বসেছেন। হলুদ ছুঁয়ে দিয়েছেন মেয়েকে। খানিক বাদে সরে গিয়েছেন তিনি। মায়াজের বোন মেহেককে ডাকা হচ্ছে এখন। মেয়েটি শেহেরকেও নিয়ে গেছে হাত ধরে। স্টেজে মেহেক আর শেহের মুনের দুপাশে দুজন বসেছে। সানান ছবি তুলছে তার লাজবধূর। হঠাৎ কারেন্ট চলে যায়। জেনারেটরও চালু হচ্ছে না। অন্ধকার দেখে কয়েকজন নারী অতিথি উঠোন থেকে চলে যাচ্ছে ঘরের দিকে। আর কয়েকজন পুরুষ গিয়েছে জেনারেটরের খোঁজ নিতে। সানান চলে এসেছে স্টেজের কাছে। শেহের শেহের বলে ডাকতেই শেহের চলে আসে স্বামীর কাছে। সানান হাত ধরে বউকে নিয়ে আসার সময় মেহেককে বলে, মেহেক, মুন ভাবিকে নিয়ে তুমি ঘরে চলে এসো। বাড়িতে অনেক মানুষ। এমন ভরা বাড়িতে মেয়েদের অন্ধকারে থাকা উচিত না। না ভাইয়া, আমি স্টেজেই থাকবো। এটা আমাদের বাড়ি। এখানে কোনো সমস্যা নেই। মুন তৎক্ষণাৎ জবাব দিয়েছে সানানকে। মুন যাবে না শুনে কপিবাজ মেহেকও বলে দিয়েছে, মুন আপু না গেলে আমিও যাব না। সব কিছুতেই কপি করস তুই। ভীষণ বিরক্তির সাথে মেহেককে কথাটা বলে স্বামীর সাথে চলে যাচ্ছে শেহের। ঘরের দিকে যাচ্ছে ওরা। কারেন্ট চলে গেলেও বিদ্যুৎহীন বাজনাগুলো চলছে। বাদকদল বাজনা বাজিয়েই যাচ্ছে। বাজনা ছাড়া দূরের কোনো কিছুই আসছে না এখন কর্ণকুহরে। হঠাৎ মুনের স্টেজের পেছনে থেকে দুজন লোকের আওয়াজ শোনা যায়, তাড়াতাড়ি কর। মুন, শেহের দুইটাই আছে স্টেজে। পেছনের আওয়াজ শুনে মুন দৌড়ে চলে আসতে চেয়েছিল স্টেজ থেকে। চিৎকারও করেছিল খানিকটা। কিন্তু বিয়েবাড়ির বাজনার কারণে সে চিৎকার দায়িত্বশীল কারো কর্ণকুহরে পৌঁছায়নি। দৌড় দিতে গিয়ে মুন ভাবছে যদি সামনে কেউ থাকে। ভয়ে অন্ধকারে স্টেজের নিচে ঢুকে যায় মেয়েটি। মেহেকও মুনকে কপি করে স্টেজের নিচে ঢুকে যেতে চেয়েছিল। ততক্ষণে রুকমের লোকজন স্টেজের সামনে চলে আসে। মেহেক পুরোপুরি ঢুকতে পারেনি স্টেজের নিচে। অর্ধেক ঢুকেছিল তখন। অন্ধকারে মেহেকের পায়ের সাথে পা লেগে যায় রুকমের গুন্ডাদের। ওরা টেনে বের করে আনে মেয়েটিকে। মুন তো চুপটি করেই বসেছিল স্টেজের নিচে। অন্ধকারে গুন্ডারা ভেবেছিল স্টেজের নিচে ঢুকতে যাওয়া মেয়েটি মুন অথবা শেহের। এমনটা ভেবেই ওরা তুলে নিয়ে যায় মেহেককে। মুনের বাবা আইনজীবীর দায়িত্ব পালন করেছিল সানানদের মামলায়। মায়াজ মামলায় যাবতীয় সাহায্য তো করেছেই, রিসেন্টলি মন্টা হত্যা মামলাও করেছে রুকমের বিরুদ্ধে। তাই রূপম, বাতেনের ক্ষোভ মুনের বাবা এবং মায়াজের উপর। মায়াজ এবং মুনের বাবার ক্ষতি করতে চায় রূপমরা। এক ঢিলে দুই পাখি মারতে মুনকে তুলে নিতে এসেছে ওরা। আর আরিয়ানা শেহের। এটা তো পুরনো টার্গেট রূপম, বাতেনের। শেহেরকে টার্গেট করার পেছনেও আছে বিরাট কাহিনী। আজ সানান যে আধারের মাঝেই বউকে নিয়ে প্রস্থান করেছে এটা বোধগম্য হয়নি রুকমের লোকজনের।
ওইদিকে স্টেজের নিচ থেকে পরিচিত মানুষের কণ্ঠস্বর শোনার অপেক্ষায় আছে মুন। গুন্ডারা এখনো স্টেজের আশেপাশে আছে কিনা এ ব্যাপারে সন্দিহান হয়ে আছে মেয়েটি। ভয়েও আওয়াজ করছে না স্টেজের নিচ থেকে। মুনের মা জেনারেটরের খোঁজ নিতে গিয়ে জানতে পারে জেনারেটর চলছে না। শেহেরকে নিয়ে সানান ঘরে ঢুকতেই সায়নের সাথে দেখা হয়ে যায়। সানান ভাইকে বলছে, মেহেককে বললাম মুন ভাবিকে নিয়ে স্টেজ থেকে চলে আসতে, কিন্তু মুন ভাবি আসতে চাইল না। আর মেহেকও বলে দিল মুন আপু স্টেজে থাকলে আমিও স্টেজেই থাকব। এখানেও কপি করছে। বলেই সায়ন বেরিয়ে এসেছে ঘর থেকে। দ্রুত পায়ে হাজির হয়েছে স্টেজের কাছে। সব অভিমান ভুলে মেহেককে ডেকে নিতে এসেছিল ছেলেটি। মেহেক মেহেক নাম ধরে ডাকতেই স্টেজের নিচ থেকে শোনা গেল মুনের কান্না জর্জরিত কণ্ঠস্বর, মেহেককে কারা যেন তুলে নিয়ে গেছে। কি বললেন? সায়ন। মুন বের হয়ে এসেছে স্টেজের নিচ থেকে। হাউমাউ করে কেঁদে বলছে, হ্যাঁ, মেহেককে কারা যেন তুলে নিয়ে গেছে। মুনের কথা শেষ হতেই সায়ন দৌড়ে গেছে ঘরে। সানান সানান বলে চিৎকার করছে ছেলেটি। বিয়ে বাড়ির কোলাহলে শোনাও যাচ্ছিল না কোনো কিছু। বউকে নিয়ে সানান উঠে গিয়েছিল এ বাড়ির ছাদে। শামসকে ডেকেও সাড়া পাওয়া যাচ্ছিল না। শামস ছিল ওয়াশরুমে। ভাইদের সাড়া না পেয়ে সায়ন কল দিয়েছে সানানকে। সানান রিসিভ করেছে তৎক্ষণাৎ। ঘটনা শুনে ক্ষণিকের জন্য যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল ছেলেটি। পর মুহূর্তেই ফোন কল দিয়েছে ওসিকে। মুনদের বাড়িটি সানানদের দাদা বাড়ি সংশ্লিষ্ট থানাতেই। এ থানার ওসিকেই তো উপজেলা হাসপাতালে শিক্ষা দিয়েছিল ওরা। শিক্ষা পেয়ে ওসি সাহেব সতর্ক হয়ে গিয়েছিলেন সেদিনই। ওসিকে সানান এখন নিশ্চিত করেছে যে আজকের ঘটনা রুকমি ঘটিয়েছে। ওসি সাহেব এখনও অসুস্থ। তিনি এসআইদেরকে নির্দেশ দিয়েছেন রুকমের বাড়ি, আস্তানা এবং বন্ধুবান্ধবের বাড়ি তল্লাশি করার জন্য। পুলিশের ধারণা এসব জায়গার কোনো একটাতেই রূপম মেহেককে নিয়ে অবস্থান করছে। আজকের ঘটনার সময় মায়াজ এবং মায়াজের বাবা ছিল বাজারে। মুনের বাবার সাথেই গিয়েছিল তারা। মুন ফোন করে ঘটনা অবগত করেছে মায়াজকে। পাশেই ছিল মায়াজের বাবা। মেহেকের দুঃসংবাদ শুনে বাবা সেখানেই জ্ঞান হারিয়েছেন। হবু শ্বশুর অ্যাডভোকেট সাহেবকে সঙ্গী করে মায়াজ বাবাকে নিয়ে গেছে হাসপাতালে। রূপম একটি স্পিডবোট নিয়ে এসেছিল কিডন্যাপ করতে। স্পিডবোটটি বাঁধা ছিল ঘাটে। মেহেককে নিয়ে রূপম উঠে গেছে স্পিডবোটে। বুড়ি নদী পাড়ি দিচ্ছে ওরা। বাবা বাতেনকে ফোন দিয়ে রূপম কিডন্যাপের সংবাদ দিয়েছে। কথোপকথনের সময় সাংকেতিক ভাষা ব্যবহার করে বাপ ছেলে। নদী পাড়ি দিয়ে মেহেককে নিয়ে যাওয়া হবে ডাহ আন্দালিবের জঙ্গলাকীর্ণ জমির পরিত্যক্ত ভবনে। দরবেশ বাবার সেই পরিত্যক্ত ভবনের বেজমেন্টেই কয়েকদিন ধরে লুকিয়েছিল রূপম। জঙ্গলে এবং পরিত্যক্ত ভবনে সাপ, গুইসাপ, বাগডাসা, শেয়াল সহ অনেক জীবজন্তু মাঝে মাঝেই অবস্থান নেয়। এসব জেনেও রূপম সেখানেই লুকিয়েছিল। জীবজন্তুকে দূরে রাখতে লাঠিসোঁটারও ব্যবস্থা রেখেছে বেজমেন্টের ঘরে। গায়ে হলুদে মেহেকের মা মরিয়ম আসেননি। একমাত্র মেয়ে অপহৃত হবার ঘটনা শুনে বুকফাটা কষ্টে তিনি জায়নামাজে পড়ে রয়েছেন। হাত তুলেছেন আল্লাহর দরবারে, হে আল্লাহ, আমার তো শুধু একটা ছেলে ছিল। তোমার দরবারে বহু বছর কান্না করার পরে তুমি আমারে একটা মেয়ে দিছ। মেয়েটার বুদ্ধিজ্ঞান দিয়াও তুমি নিয়া গেছ। পুকুরে ডুবন, সাপের কামড়, কুকুরের কামড়, গাছ থেকে পতনের মতো সব ধরনের বিপদ তুমি আমার মেয়েটারে দিছ। আমার মেয়েটার হিতাহিত গানও তুমি এলোমেলো কইরা দিছ। তবুও মেয়েটারে আমার সসম্মানে রাখছিলা। এই তো সেদিন তোমার ইশারায় আমার ভাইয়ের মেয়ের সম্মান বাঁচা আমি নিয়ে আসছিলাম। আজকে এইটা কি প্রতিদান দিলা তুমি? জীবনে তো কোনোদিন কারো ক্ষতিও করি নাই আমি। আমি জানি তুমি সবকিছু করতে পারো। তুমি আমার মেয়েটার মানিজ্যত নষ্ট হইতে দিও না। মেয়েটারে তুমি সসম্মানে ফিরা দিও। ঘোর অমানিসা চারদিকে। চাঁদ নেই অম্বরে, তারকাও নেই। কোথাও আলোর ছিটে ফোঁটাও নেই। ঘরে, বাইরে সর্বত্র শুধু আধার। মুনদের বাড়িটা এখনো আধারই হয়ে আছে। ইলেকট্রিক লাইন এখনো ঠিক করা সম্ভব হয়নি। সবকিছু এখনো প্রক্রিয়াধীন। মুনদের বাড়িতেই অবস্থান করছে 3 লন্ডন বয়। সায়নের হৃদয়ে যেন ভাঙাগড়ার খেলা চলছে। এই তো কিছুক্ষণ মনে হয় মেহেক ঠিক আছে। পরক্ষণেই মনে হয় ঠিক নেই কোনো কিছুই। সবকিছু এলোমেলো, অগোছালো হয়ে গেছে।
ভীষণ বিষণ্ণ এখন ছেলেটি। সানান অপেক্ষা করছে পুলিশি অভিযানের ফলাফলের জন্য। শেহের বসে কাঁদছে মেহেকের কথা ভেবে। স্পিডবোট থেকে নামিয়ে মেহেককে নিয়ে আসা হয়েছে জঙ্গলে। রূপমের দুজন বন্ধু বিদায় নিচ্ছে। বিদায়লগ্নে রূপম বন্ধুদেরকে বলছে, তোরা যা, কোথাও গিয়া রিল্যাক্স কর, আইজ আর কাজ নাই তোগো। আমি বেজমেন্টে যা তোগরে ফোন দিমু। শুধু একজন বন্ধু আছে রূপমের সাথে। মেহেককে কোলে নিয়ে রূপমের আগমন ঘটেছে দরবেশ বাবার সেই পরিত্যক্ত ভবনের সম্মুখে। এ জঙ্গলের কোথাও ইলেকট্রিসিটি নেই। পরিত্যক্ত ভবনও ব্যতিক্রম নয়। আলো নেই কোথাও। আকাশ পাতাল সব একাকার হয়ে আছে আধারে। মেহেকের মনে রয়েছে আরো বেশি আধার। জঙ্গলের পাশেই বিস্তীর্ণ বিল। বিলের পরে দূরবর্তিকা। সেই গায়ে আছে আলো। বহুদূরের ব্যাপার সেটা। ভূমির আলো, জীবনের আলো, পৃথিবীর আলো, সব আলোই আজ বহুদূরে। এমন দূরের কোনো আলোয় আলোকিত হতে পারবে কি মেহেক? এ পরিত্যক্ত ভবনটি ছাদ বিশিষ। তাই ঝড় বৃষ্টি হলেও বেজমেন্টে পানির প্রবেশ ঘটেনি। অন্ধকারে রূপম এখন বেজমেন্টের ঝাঁপির সম্মুখে এসে অবস্থান করছে। খুব শক্ত কিন্তু ঘুণে ধরে না এমন কাষ্ঠ দিয়ে তৈরি করা হয়েছে ঝাঁপিটি। বহু বছরেও পুরোপুরি নষ্ট হয়নি এটি। রূপমের বন্ধু ঝাঁপি উঠিয়ে দিয়েছে। নিজে গমন করেছে বেজমেন্টে। সিঁড়ি হয়ে রূপম প্রবেশ করেছে বেজমেন্টে। বহু পুরনো এ ঘরকে পরিষ্কার করে নিয়েছিল রূপম। ফ্লোরের অংশটায় ফাটল আছে। এ ফাটল হয়তো চলে গেছে ভূগর্ভে। দেয়ালেও আছে বড় বড় ফাটল। মেস হোস্টেলের সাধারণ খাটের মতো একটি সিঙ্গেল খাটের ব্যবস্থা করা হয়েছে এখানে। টেবিল চেয়ারও আছে। মানুষের নজর এড়িয়ে রাতে রূপমের লোকজন আসা যাওয়া করে এ কামরায়। দিয়ে যায় প্রয়োজনীয় জিনিসপত্র। আজ আর কেউ আসবে না। নারী ভোগের আশায় রূপম সব ব্যবস্থা সেরে রেখেছে আগেভাগেই। ইলেকট্রিসিটি নেই বলে হ্যারিকেন প্রজ্বলিত রাখা হয়েছে কামরায়। টেবিলের উপরে এবং মেঝেতে দুটো হ্যারিকেন রাখা হয়েছে। মেহেককে এনে বসানো হয়েছে খাটে। কামরার ঝাঁপিটি আটকাতে রূপম দৌড়ে উঠে গেছে সিঁড়ি বেয়ে। খপ করে চুলের মুঠি ধরে রূপমের বন্ধু চুমু খেতে যাচ্ছিল মেহেকের গালে। তখনই ঘটে দুর্ঘটনা। খাটের নিচ থেকে বিশালাকা একটি সাপ বেরিয়ে এসে ছোবল দিয়েছে রূপমের লম্পট বন্ধুর পায়ে। ওহ বলে চিৎকার করতেই রূপম তাকিয়েছে পশ্চাতে। কাঠের ঝাঁপি আটকাচ্ছিল রূপম। ক্ষণিকেই সাপটি আবারও ছোবল দিয়েছে রূপমের বন্ধুর অন্য পায়ে। মেহেক ভয় খাটের উপরে পা উঠিয়ে নিয়েছে। লাঠিসোঁটার ব্যবস্থা আগে থেকেই ছিল রুমে। রূপমের বন্ধু একটি লাঠি দিয়ে আঘাত করছে সাপটিকে। রূপম এসে আঘাত করছে অন্য লাঠি দিয়ে। সাপটি বের হয়ে যেতে চেয়েছিল ফাটল দিয়ে। কিন্তু কয়েক মিনিটের চেষ্টায় সাপটিকে মেরে ফেলেছে ওরা। মেহেক কপিবাজ হলেও স্বভাবে কিছুটা কোমল এবং উদার। ভীষণ মায়াও আছে মেয়েটির মনে। শেহের সহ যে কারো বিপদ হলে এগিয়ে যেত মেয়েটি। আজ এই কঠিন সময়ও মেয়েটির মনে কোমলতাই আছে। সাপ মরে যেতেই মেহেক খাটের কিনারে এসে পা ঝুলিয়ে বসে রূপমের বন্ধুকে বলছে, ভাই, আপনি আমার পাশে আইসা বসেন। আমি সারি ছিইরা আপনের পা বাইন্ধা দিমু। নয়তো বিষ আপনের সারা শরীরে ছড়া যাইব। সাপের বিপদ কেটে যাওয়ায় রূপম এসে পা ঝুলিয়ে বসেছে খাটের পাশে। সে নিজেও বন্ধুকে ডেকেছে মেহেকের সন্নিকটে। কিন্তু বিধাতার মনোবাসনা ছিল অন্যরকম। মেহেকের সন্নিকটে আসতে চেয়েছিল রূপমের বন্ধু। তার আগেই ঘটে গেছে নতুন কাহিনী। খাটের নিচ থেকে অন্য একটি সাপ ছোবল দিয়েছে রূপমের পায়ে। এরপরেই তেড়ে গেছে রূপমের বন্ধুর দিকে। এই পরিত্যক্ত ভবনে অনেক আগে থেকেই সাপের বসবাস ছিল। আজ দুটো সাপ একসাথে এসেছিল বেজমেন্টের এ কামরায়। পুরুষ সাপটিকে মেরে ফেলার সময় স্ত্রী সাপটি লাঠির ভয়ে বের হয়নি। ফনা তুলে খাটের নিচে বসেছিল সুযোগের অপেক্ষায়। যখনই রূপম এসে বসল খাটে তখনই ছোবল দিয়ে দিল। সাপটি রূপমের বন্ধুকে ধাওয়া করে যাচ্ছে এখন। দুই বন্ধু লাঠি হাতে আঘাতে আঘাতে মেরে ফেলেছে এ সাপটিকেও। মেহেক দৌড়ে এসেছে রূপমের কাছে। শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছে রূপমের পা। শাড়ির আরও কিছু অংশ ছিঁড়ে বেঁধে দিয়েছে রূপমের বন্ধুর দুটি পা। মেহেকের এমন আচরণ দেখে রূপম ও তার বন্ধু চরম বিস্মিত। ভারী হয়েছে রূপমের কণ্ঠস্বর। সে ভারবাহী কণ্ঠে রূপম শুধিয়েছে, শত্রুর সেবা করতাছোস মেহেক। শত্রু হইলেও আপনেরা মানুষ।
চোখের সামনে দুইটা জলজ্যান্ত মানুষ বিষে আক্রান্ত হইছে। আমি সেবা না কইরা কেমনে থাকুম। মেহেক, পুলিশ রূপমের আস্তানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি। কদিন ধরেই তো পুলিশ খুঁজে যাচ্ছিল ওকে। আজও যে রূপমকে পাবে না এটা তো জানাই ছিল। বাতেনের বাড়িতে পুলিশি অভিযান চলছে। সানান পুলিশ অফিসারকে ফোন দিয়ে বলছে, আর সময় নষ্ট করার দরকার নেই। আপনি স্পিডবোট ম্যানেজ করে বুড়ি নদীর তীরে চলে আসুন। কেন ডাক্তার? নদীর তীরে কি করবেন? পুলিশ, নদীর ওই পারে একটি পরিত্যক্ত ভবন আছে। আমার সন্দেহ হচ্ছে রূপম ওখানে থাকতে পারে। ঠিক আছে ডাক্তার, আপনি নদীর তীরে চলে যান। আমি সব প্রস্তুতি নিয়ে চলে আসছি। ফোন কেটে দিয়েছে সানান। সায়ন মলিন বদনে এসে যমজ ভাইকে বলছে, তুই কি পাগল হয়ে গেছিস? রূপম ওখানে যাবে কি করতে? অন্যের জমিতে কেউ পালাতে যায়? ওটা তো আমাদের জমি। সেই হিসেবেই হয়তো রূপম দিয়েছে। আব্বু বলেছিল ওই পরিত্যক্ত ভবনে কেউ গমন করে না। অথচ ওখানকার জঙ্গল দেখে মনে হয়েছিল শীঘ্রই মানুষের আনাগোনা হয়েছে। সানান, রূপম কি জানে এইটা আমাদের জমি? আব্বু তো বলছে কেউই জানে না যে এইটা আমাদের জমি। সায়ন, শয়তান সবকিছুর খোঁজ জানে। সানান, তুমি একদম ঠিক বলেছ ভাইয়া। শামস, সায়ন আদেশের সুরে ভাইদেরকে বলছে, ছোট ফুফার এখনো জ্ঞান ফেরেনি। মায়াজ হাসপাতালেই থাকুক। চল, আমরা তিনজন এখনই নদীর তীরে চলে যাই। ঠিক আছে, সায়ন। খানিক বাদেই তিন লন্ডন বয় রওয়ানা করেছে নদীর তীরের দিকে। মেহেকের সাথে কি হচ্ছে এসব ভেবে সায়ন ভীষণ ব্যথিত। ছেলেটি ভাবছে কেন যে অভিমান করেছিলাম। যদি অভিমানী না হতাম তাহলে মেহেক হয়তো আমার সন্নিকটেই থাকতো। এমন দুর্ঘটনাও হয়তো ঘটত না। ক্ষণিকের জন্য কেন দূরে সরিয়ে দিলাম মেয়েটিকে। জানি না ফুলের মতো মেয়েটি এখন কত দূরে আছে। সায়নের ভাবনার মাঝেই ওরা চলে এসেছে নদীর তীরে। পুলিশ ফোর্স আগেই এসে পৌঁছেছিল। নদীর ওই পারের পরিত্যক্ত ঘর সম্পর্কে সানান আলোচনা করে যাচ্ছিল পুলিশ অফিসারের সাথে। এর মধ্যে দুটো স্পিডবোটের আগমন ঘটেছে নদীতে। পুলিশ ব্যবস্থা করেছে এইসব স্পিডবোটের। সানানরা উঠে বসেছে স্পিডবোটে। জীবন নিয়ে ভীষণ শঙ্কায় রূপম আর রূপমের বন্ধু। যে দুজন বন্ধু ফিরে গেছে ওদেরকে ফোন কল দিয়েছে রূপম। একজনের ফোন বন্ধ, আরেকজন ব্যস্ত আছে। বন্ধুর সাথে কথোপকথন হয়নি। নদী পার হলেই পুলিশের ভয়। বিষাক্ত শরীর নিয়ে কোথায় যাবে, কি করবে এখন? রূপমের সাথে মেহেকেরও কথোপকথন চলছে। মেহেকের মলিন বদন দেখে রূপম বলছে, শত্রুর জীবনের জন্য চিন্তা করিস না মেহেক। আমি বাঁচলেই তো তোর ক্ষতি করব। হুম, আপনি বাঁচলে আমার ক্ষতি করবেন। এইটা ঠিকই। কিন্তু এখন যেই অবস্থায় আছেন, এই অবস্থায় আমার ক্ষতি করতে পারবেন না। আপনি আগে বাঁচেন, তারপরে লাভ ক্ষতির হিসাব করবেন। তুই অনেক ভালো একটা মানুষ রে মেহেক। রূপম, এইসব কথা পরে। আমি যাওয়ার আগে নিজের একটা ব্যবস্থা করেন। আপনের আব্বুরে ফোন দেন। খালু আইসা আপনেরে হাসপাতালে নিয়ে যাও। মেহেক, এই মুহূর্তে নিশ্চয়ই পুলিশ বাড়িতে অভিযান করতেছে। আমাগো বাড়িটা আজকে পাহারাও দিয়া রাখতে পারে পুলিশের লোকেরা। আব্বুরে ফোন দিলে পুলিশ আব্বুরে আটকা ফেলব। রূপম, তাইলে আপনি নিজেই হাসপাতালে চলেন। মেহেক, হাসপাতালে গেলেও পুলিশ আমারে ধইরা ফালাইব। এক কাজ করেন আপনের অন্য বন্ধুগুলারে ফোন দিয়া। মেহেকের কথা শেষ হওয়ার আগেই রূপমের বন্ধু মেঝেতে শুয়ে পড়েছে। এতক্ষণ ওয়ালে হেলান দিয়ে বসেছিল লম্পট ছেলেটি। মেহেক দৌড়ে গিয়ে ছেলেটিকে বলছে, এ কি? আপনি শুয়ে পড়লেন কেন? শুইলে সাপের বিষ সমস্ত শরীরে ছড়া যাইব তো। ছোটবেলা আমারেও একবার সাপে কামড় দিছিল। তখন আমারে কেউ শুইতেই দেয় নাই। রূপমের বন্ধু নিরুত্তর। রূপম স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ধুর বদন পানে। সাপ আজকে প্রথমে রূপমের বন্ধুকে কামড় দিয়েছিল। দুটো পায়েই কামড় দিয়েছিল। তৎক্ষণাৎ বেঁধে ফেলা উচিত ছিল পা দুটো। কিন্তু বিষাক্ত পা নিয়েই সাপ মারার ধান্দায় মেতেছিল ছেলেটি। দুটো সাপ মারতে অনেক সময়ও লেগেছিল। পরে পা বেঁধে দিলেও বিষ ছড়িয়ে পড়েছে ওর সমস্ত শরীরে। সানানদেরকে সাথে নিয়ে পুলিশের স্পিডবোট নদীর এ তীরে এসে থেমেছে। বট থেকে নেমে ওরা জঙ্গলে প্রবেশ করত। ধীরে ধীরে এগোচ্ছে সে পরিত্যক্ত ভবনের দিকে। বেজমেন্টের এই কামরা থেকে মেহেক একাই প্রস্থানের জন্য মনস্থির করেছে।
রূপমের কথা হয়েছে তার বন্ধুর সাথে। বন্ধুরা অঝা খুঁজছে বেজমেন্টে নিয়ে আসার জন্য। শেষবারের মতো রূপমের সাথে মেহেকের কথোপকথন চলছে। মেহেক চিন্তিত সুরে বলছে, রূপম ভাইয়া, আপনের বন্ধুরা যে কোনো সময় ওঝা নিয়া আইসা পড়ব। আপনি সুস্থ হয়া যাইবেন। আমি এখনই চইলা যাইতাছি। এই জঙ্গল থিকা তুই কই যাবি? এই পারে কোনো নৌকাও পাওয়া যায় না। তুই সকালে যাইস। রূপম খাটে হেলান দিয়ে বসে। আপনি ক্ষতি করতে আনছেন আমারে। আপনি অসুস্থ আছেন ঠিক আছে, কিন্তু আপনের মতো মানুষের সাথে বেশিক্ষণ থাকলে আমার বড় বদনাম হয়া যাইব। তাছাড়া আপনের বন্ধুগুলা আসবো। আপনের বন্ধুগুলাও তো আপনের মতোই অমানুষ। সুস্থ হইলে আপনি নিজেও আবার অমানুষই হয়া যাইবেন। অমানুষ রে বিশ্বাস নাই। আমার আর এই জায়গায় থাকা ঠিক হইব না। রূপমের মাথায় ঘুরপাক করছে অন্য চিন্তা। মেহেক কোনোভাবে লোকালয়ে পৌঁছাতে পারলে রূপমের অবস্থান সবাইকে অবগত করবে। সাপের বিষের কারণে রূপম বেশ শক্তি হারিয়েছে। বিষাক্ততার যন্ত্রণায় মেয়েটিকে নষ্ট করার সাধ্য হারিয়েছে সে। মেয়েটির উদার আচরণ মুগ্ধ করেছে রূপম নামক বদমাশকেও। এমন উদার কোমল স্বভাবের মেহেককে সহসা খুন করতেও চায় না সে। কিন্তু নিজের জীবন সবার ঊর্ধ্বে। তাই বন্ধুরা না আসা পর্যন্ত মেহেককে আটকে রাখতে চায় রূপম। বন্ধুরা এলে আগে নিজে প্রস্থান করবে এখান থেকে। তারপরে মেহেক যেখানে যায় যাক। তাই মেহেককে ভুলভাল বোঝাচ্ছে রূপম, এই রাত্রে বাইরে গেলে তোর বিপদ হইব। আমার বন্ধুগরে তোর ক্ষতি করতে নিষেধ করমু। অগরে কইমু তুই অনেক ভালো। আগে কি আমি খারাপ ছিলাম নাকি? ঠিকই তো ধইরা নিয়ে আসছেন। আপনেগো মতো অমানুষরে আমার কোনো বিশ্বাস নাই। মেহেক মেহেক নিজের শাড়ি ছিঁড়ে ওদের পা বেঁধে দিয়েছিল। শাড়িটা ছোট হয়ে গিয়েছে। কোনোভাবে টেনে পেঁচিয়ে রেখেছিল এতক্ষণ। পরিত্যক্ত ঘর থেকে বের হয়ে যাবে বলে অন্যদিক ফিরে শাড়ি ঠিক করে নিচ্ছিল মেহেক। রূপম বিছানায় বসেই পিস্তল হাতে নিয়ে রাগান্বিত স্বরে বলছে, শোন, আমার সাফ সাফ কথা। বন্ধুরা আইসা আগে আমারে সরাইব। তারপরে তুই বাইরে যাবি। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোরে গুলি কইরা মাইরা ফালাইমু। হ, এইডাই পারবেন আপনে। অমানুষরা এইচপি পারে। ধীর হয়েছে রূপমের কণ্ঠস্বর। দীর্ঘশ্বাস এসেছে আওয়াজে, অমানুষ কইস না রে মেহেক। আমার মায় আমারে মানুষ করতে চাইছিল। কিন্তু আমার বাপে। ঠিক তখনই ঝাঁপিতে আঘাতের শব্দ হয়। স্পিডবোট থেকে নেমে বাবাকে ফোন দিয়ে পরিত্যক্ত ঘরের বেজমেন্টের কামরা সম্পর্কে ধারণা নিয়েছিল সানান। পুলিশকে অবগত করেছে সবকিছু। উপযুক্ত প্ল্যান রেডি করেই এসেছে পুলিশ। সানানরা পরিত্যক্ত ঘরের বাইরে অপেক্ষমান আছে। ঘরের ভেতরে শুধু পুলিশ ঢুকেছে। কাঠের ঝাঁপির সামনে দাঁড়িয়ে পুলিশ আঘাত করছে ঝাঁপিতে। ঝাঁপি আটকানো দেখেই ভেতরে মানুষের উপস্থিতি আন্দাজ করতে পেরেছে পুলিশ। মেহেকের টেনশনে সায়নরাও এখন এসে দাঁড়িয়েছে পুলিশের কাছে। বেজমেন্টে রূপম কোনোরকমে উঠে দাঁড়িয়েছে। ভীষণ ব্যস্ততার সাথে পিন দিয়ে মোবাইল থেকে একটি সিম কার্ড খুলে নিয়েছে। বেজমেন্টের কামরার ফাটল দিয়ে সিম কার্ডটি ফেলে দিয়েছে ভূগর্ভে। বন্ধুর মোবাইল থেকেও একটি সিম খুলে সেভাবেই ফেলে দিয়েছে। এই সিমগুলো ছিল রূপমের ফুফু বিলকিসের প্রতিবন্ধী ছেলে দুটোর সিম। রূপম, বাতেন দুজনই বিলকিসের প্রতিবন্ধী ছেলেদের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অপরাধ সংঘটিত করে আসছিল। পিস্তল হাতে এখন সিঁড়িতে অবস্থান নিয়েছে রূপম। বিষক্রিয়ার কারণে রূপমের বন্ধু ঠিকমতো নড়াচড়াও করছে না। মেহেক দৌড়ে চলে যেতে চেয়েছিল ঝাঁপি খুলতে। কিন্তু রূপম পিস্তল উঁচিয়ে পথ আটকে দিয়েছে মেয়েটির। মেহেক চিৎকার করে বলছে, আপনি তো এমনই মরতেছেন। মরণের আগেও মানুষ মারতে চান। রূপম চুপ হয়ে গেছে। ঝাঁপির ওপাশ থেকে মেহেকের কণ্ঠস্বর শুনে সায়ন পুলিশকে নিশ্চিত করেছে, হ্যাঁ, এটাই মেহেক। বেজমেন্টে ভেসে এসেছে পুলিশের হুঁশিয়ারি, মি রূপম, আপনি সারেন্ডার করুন। সাপের কামড়ে মৃতপ্রায় বন্ধুও রূপমকে ইশারা দিয়েছে ঝাঁপি খুলে দিতে। মেহেক দৌড়ে গিয়ে ঝাঁপি খুলে দিয়েছে। শাড়ি ছিঁড়ে ফেলায় মেহেকের শাড়িটি ছোট হয়ে গিয়েছে। বাড়িতে স্টেজের নিচে লুকাতে চেয়েছিল মেহেক। সেখান থেকে টেনে বের করেছিল রূপমের লোকজন। তখনই শাড়িতে ধুলো ময়লা লেগে গিয়েছিল। ছোটখাটো শাড়িতে নোংরা মেহেককে দেখে সায়ন উৎকণ্ঠার সাথে প্রশ্ন করেছে, এমন অবস্থা কেন তোর? তুই ঠিক আছিস তো?
আজ আর কপি করার মতো কিছু নেই মেহেকের। গম্ভীর স্বরে মেহেক জবাব দিয়েছে, সবাই ভেতরে আসুন। একজন একজন করে সবাই প্রবেশ করেছে বেজমেন্টের কামরায়। মৃত সাপ দুটো দেখিয়ে সব ঘটনা বর্ণনা করেছে মেহেক। শাড়ি থেকে ছিঁড়ে নেওয়া অংশ ছিল রূপম আর রূপমের বন্ধুর পায়ে বাঁধা। ওদের পায়ে বাঁধা শাড়ির অংশগুলো সবাইকে দেখিয়েছে মেহেক। নিজের সম্মান অক্ষুণ্ণ থাকার কথাও নিশ্চিত করেছে। রূপমও স্বীকার করেছে তারা কোনো অন্যায় করেনি মেহেকের সাথে। শামস ক্ষণিকেই জবাব দিয়েছে রূপমকে, অন্যায় করার সুযোগ আল্লাহ তোদেরকে দেয়নি। সানান মৃত সাপ দুটোর ছবি তুলতে ব্যস্ত ছিল। আরও ছবি তুলছে রূপমদের পায়ে বাঁধা মেহেকের ছেঁড়া শাড়ির। পুলিশ মেহেককে ধন্যবাদ দিয়ে গ্রেফতার করেছে রূপমকে। রূপম হাঁটতে পারলেও হাঁটতে পারছে না রূপমের বন্ধু। বিষ ছড়িয়ে পড়েছে ছেলেটির শরীরময়। মৃতপ্রায় সে ছেলেকে বের করেছে পুলিশ। অতঃপর আসামি নিয়েই পুলিশের সাথে নদী পাড়ি দিচ্ছে ওরা। নদী তীর থেকে পুলিশ প্রস্থান করেছে আসামি নিয়ে। মেহেকের বাবার হাসপাতালে জ্ঞান ফিরেছিল পুলিশ কর্তৃক রূপমকে গ্রেফতার করার সময়ই। মেয়ে সুস্থ আছে শুনে ভদ্রলোকও মানসিকভাবে সুস্থ হয়ে গিয়েছেন। হসপিটাল ছেড়ে এসে মেয়ের জন্য অপেক্ষমান ছিলেন নদীর তীরে। অবশেষে মেহেককে নিয়ে সবার আগমন ঘটেছে মুনদের বাড়িতে। মেহেককে দেখে মোবাইল হাতে সামিরা এসে দাঁড়িয়েছে সম্মুখে। দৃষ্টিতে ঝরে পড়ছিল বিদ্রুপ। শেহের আর মুনের অনুভূতি কিন্তু এমন নয়। মেহেককে ফিরে পাবার খুশিতে ওরা দুজন খুশির ক্রন্দনে মেতেছে। আজ আর হলুদের প্রোগ্রাম নয়। সেসবের সময় ফুরিয়ে গেছে। সানানরাও আর থাকেনি মুনদের বাড়িতে। এ বাড়ি ছেড়ে সবাই রওনা করেছে মেহেকদের বাড়ির পথে। আগামীকাল আবার আসবে মুনদের বাড়িতে। বরযাত্রী হয়ে এসে বউ নিয়ে যাবে মায়াজের জন্য। নতুন উষা এসেছে। রোদে ঝলমল করছে চারদিক। ঝিরিঝিরি হাওয়া বইছে। মাইনুল সাহেব স্থানীয় বাজার থেকে এসেছেন। ঘরের বাইরে কাপড়ের একটি স্তূপ দেখে স্তম্ভিত হয়েছেন তিনি। ভেবে যাচ্ছেন কে ফেললো কাপড়গুলো। মেহেক এগিয়ে এসেছিল আরও কাপড় হাতে। বাবা মাইনুল মাহমুদের এবার বোধগম্য হয়েছে যে তার মেয়েই করেছে এসব। তিনি মেহেককে প্রশ্ন করছেন, জামা কাপড় ফালা দিতে আছোস কেন মা? আব্বু, এগুলা সব অন্য মানুষরে কপি কইরা কিনছি। একটাও নিজের বুদ্ধিতে কিনি নাই। তাই ফালা দিতাছি। জামা কাপড়ে কি দোষ করছে? মেহেক আফসোসের সুরে বাবাকে বলছে, এই জামা কাপড়গুলা পরলে আমি যে কপি করতাম সেই কথাগুলা আমার মনে পড়ব। তখন আমার মন খারাপ লাগবো। গতকাইল আমি বুঝতে পারছি অন্য মানুষরে কপি করলে জীবনে কি পরিমাণ বিপদ আসতে পারে। কপি করা কোনো জিনিস আমি আর আমার জীবনে রাখতে চাই না। শামস ঘুম থেকে উঠেছে খানিক আগে। পেছনে থেকে শুনেছিল এই বাপ বেটির কথোপকথন। ছেলেটি কাছে এসেই ফুফা মাইনুল সাহেবকে বলছে, ফুফা, আপনি কাহিনী বোঝেননি। মেহেক আসলে আজকে একটা নতুন ড্রেস চাচ্ছে। তুই এই জায়গায় আসছস কি করতে? তোরে কথা কইতে কইছি। মেহেক রাগ দেখিয়ে শামসকে বলছে, ধরা খেয়ে গেছিস তো। এখন তো এমনই করবি। যা, এ ব্যাপারে আর কোনো কথা বাড়ালাম না। তবে একটা প্রশ্নের উত্তর দে তো। এই যে এখন স্থানীয় ভাষায় কথা বলছিস অথচ একটু পরেই তো আবার শুদ্ধ বলবি। শেহেরও এমনই করে। আমরা সবাই সবার সাথে স্থানীয় ভাষাতেই কথা বলি। কিন্তু তোদের ফ্যামিলি আর মুন আপুর ফ্যামিলির লোকজন শুদ্ধ বাংলায় কথা বলে। তাই তোদের সাথে কথা বলার সময় আমরাও শুদ্ধই বলি। ওহ, বুঝতে পেরেছি। যাক গে, নতুন ড্রেসের ধান্দায় বিয়ে বাড়িতে অশান্তি করিস না। শামস। সকাল 11:30। ভীষণ রৌদ্রপ্রজ্জ্বল দিন। সবাই তৈরি হচ্ছে। আজ বরযাত্রী হবে। কয়েকটি গাড়ি প্রস্তুত রয়েছে মায়াজদের বাড়ির সম্মুখে। বরের জন্য আছে একটি সুসজ্জিত গাড়ি। গোসল সেরে নিয়েছে প্রায় সবাই। মায়াজকে রেডি করানো হচ্ছে। হঠাৎ একটি ঝকঝকে নতুন গাড়ি এসে থেমেছে বাড়ির সম্মুখে। ডা হান্দালিব নেমেছেন সেই গাড়ি থেকে। স্ত্রী মায়া আহমেদও এসেছেন। এই প্রথমবার ছোট বোন মরিয়মের বাড়িতে আগমন ঘটেছে ডাক্তারের। মায়াজ মায়াজ বলে ডেকে যাচ্ছেন ডাক্তার সাহেব। মায়াজকে তো সাজানো হচ্ছিল বরের সাজে। সানান বের হয়েছে পিতার কণ্ঠস্বর শুনে। পুত্রকে দেখেই ডা হান্দালিব বলছেন, মায়াজের জন্য গাড়ি কিনে এনেছি। মায়াজও বের হয়ে এসেছে। উপরে পাঞ্জাবি, নিচে তাওয়েল পারহিত ছেলেটি। পায়জামা পরতে যাচ্ছিল ছেলেটি।
কিন্তু বাড়িতে প্রথমবার বড় মামা এসেছে। খুশিতে যেভাবে ছিল সেভাবেই চলে এসেছে মায়াজ। গাড়ি দেখে বেচারা মহা খুশি। অশ্রুসজল নয়নে মামাকে বলছে, একটা নর্মাল গাড়ি ছিল আমার। এত দামি ব্র্যান্ডের গাড়ি নিয়ে এসেছেন। তোমার গাড়ি নষ্ট হয়েছে। তোমাকে গাড়ি দিয়েছি। তবে তুমি যা করেছো সেটা দাম দিয়ে শোধ করা যায় না। ডাহ আন্দালিব। রূপম গ্রেফতার হওয়ায় সবাই বেশ খুশি। সানানো ব্যতিক্রম নয়। পাঞ্জাবি আর তাওয়েল পরিহিত মায়াজের ছবি তুলে যাচ্ছে ছেলেটি। মায়াজ ধমক দিয়ে বলছে, এই সানা নেই, কি করছিস এসব তুই? বড় ভাইয়ের বিবাহ পূর্ববর্তী ফটো সেশন। সানান। মায়াজ সেভাবেই উঠে গেছে গাড়িতে। নতুন গাড়ির খুশিতে যেন তরস হইছে না। চক্কর দিচ্ছে বাড়ির সামনের রাস্তায়। মলিন বদনে মেহেক এসে দাঁড়িয়েছে দোরগোড়ায়। ডাহ আন্দালিব ভাগ্নির মলিন বদন দেখে প্রশ্ন করেছেন, তোমার মন খারাপ কেন মা? পিতাকে জবাব দিয়েছে সানান, তোমার জন্যই মেহেক বিষণ্ণ হয়ে আছে আব্বু। কেন? আমি কি করেছি? ডাক্তার। যেদিন প্রথমবার নদীর পাড়ের জঙ্গলে গিয়েছিলাম সেদিনই পরিত্যক্ত ভবনের সামনের জঙ্গলগুলো নুয়ে পড়া দেখেছিলাম। তোমাকে বলেছিলাম মানুষের আনাগোনা হয়েছে সেখানে। বেজমেন্টেও যেতে চেয়েছিলাম। তুমি বাধা দিয়েছ। ভবনে গেলে সেদিনই রূপমের অবস্থান নিশ্চিত হতাম। তখন রূপম গ্রেফতার হলে মেহেককে গতকাল কিডন্যাপড হতে হতো না। ওর মন খারাপও হতো না। সানান। আমিও তো তোকে বলেছিলাম সেখানে সাপ আছে। দেখেছিস, গতরাতে ওদেরকে ঠিকই সাপে কামড় দিয়েছে। মাথায় সাপের বিষ উঠে যাওয়ায় রূপমের বন্ধু তো মধ্যরাতেই মারা গেছে। সেদিন তুই পরিত্যক্ত ভবনে গেলে তোকেও সাপে কামড় দিতে পারত। কামড় দিত না। মেহেক। ডাক্তার আন্দালিব মেহেককে প্রশ্ন করছে, তোমাকে কে বলেছে সানানকে সাপে কামড় দিত না? সাপও পাপকে ঘৃণা করে। মেহেক। তুমি কি করে বুঝলে? রূপম ভাইয়াকে আর তার বন্ধুকে কামড় দিয়েছে। আমার পা দুটোও তখন খাট থেকে ঝুলানোই ছিল। আমাকে তো কামড় দেয়নি। কথোপকথনের মাঝেই মায়া আহমেদ দুটো শপিং ব্যাগ এগিয়ে দিয়েছেন মেহেকের দিকে। মেহেক ব্যাগ হাতে নিয়ে প্রশ্ন করছে, কি আছে এই শপিং ব্যাগে? মেরুন কালারের একই ডিজাইনের দুটো লেহেঙ্গা। একটা শেহেরের, অন্যটা তোমার। মরিয়ম বেগম এতক্ষণে খবর পেয়েছেন ভাইয়ের আগমনের। দ্রুত পায়ে ছুটে এসেছেন তিনি। ভাই, ভাবিকে নিয়ে গেছো নন্দর মহলে। শুরু হচ্ছে এক নবযাত্রা, এ যাত্রা বরযাত্রা। বরের সাজে সজ্জিত মায়াজকে বের করা হয়েছে। বরের জন্য সুসজ্জিত ছিল একটি গাড়ি। সেই গাড়িতে ওঠেনি মায়াজ। ডাহ আন্দালিব প্রদত্ত নতুন গাড়িতে উঠে বসেছে ছেলেটি। বেচারার সবচেয়ে শখের জিনিস হচ্ছে গাড়ি। একটু বাড়াবাড়ি তো করবেই। সানানরা তিন ভাই মায়াজকে অনেক অনুরোধ করেছে বরের জন্য সাজানো গাড়ির যাত্রী হতে। কিন্তু মায়াজ সিদ্ধান্তে অটল। নিজের নতুন গাড়ি রেখে ভাড়াকৃত সাজানো গাড়িতে বিয়ে করতে যাবে না সে। অবশেষে শামস গিয়ে উঠেছে বরের জন্য প্রস্তুতকৃত সেই সুসজ্জিত গাড়িতে। গাড়িতে উঠার আগে ছেলেটি মায়াজকে বলে গেছে, বড় ভাই, বরের গাড়িতে উঠেছি কিন্তু বিয়ে করিয়ে দিতে ভুলো না যেন। সবার সামনে সুসজ্জিত গাড়িটি। বাবা ডাহ আন্দালিব এবং ফুফা মাইনুল মাহমুদকে নিয়ে সেই গাড়ির যাত্রী হয়েছে শামস। তারপরে মায়াজের গাড়ি। মায়াজের গাড়িতে সানান, সায়নও আছে। মায়া আহমেদ প্রদত্ত লেহেঙ্গা পছন্দ হয়েছে শেহের এবং মেহেকের। দুজনই একই ডিজাইনের সেই মেরুন লেহেঙ্গা পরেছে। সামিরা যে এ বাড়িতে এসেছে সেটা জানতেন না মায়া আহমেদ। সামিরার জন্য কোনো উপহার আনেননি তিনি। ভীষণ ক্ষিপ্ত হয়েছে সামিরা। শেহের, মেহেক আর তরি যাচ্ছে মায়া আহমেদের সাথে একই গাড়িতে। বাকিরা সবাই অন্যান্য গাড়িতে বরযাত্রী হয়েছে। মরিয়ম বেগম বাড়িতে আছেন। বরযাত্রী হননি তিনি। দুজন কাজের লোক নিয়ে মরিয়ম বেগম রান্নাবান্না করছেন। ঘরটাও গুছিয়ে নিচ্ছেন। মায়াজের কক্ষটিকে বাসর ঘরের রূপ দেয়া হয়েছে আজ সকালেই। অগোছালো হয়ে আছে কক্ষের মেঝের অংশটি। মরিয়ম বেগম ঝাড়ু দিতে গিয়ে খেয়াল করলেন মায়াজের মৃত দাদির লাঠিটি বাসর ঘরেই আছে। তিনি ভেবেছিলেন ঝাড়ু দিয়ে আসার সময় লাঠিটি নিয়ে আসবেন। কিন্তু আসার সময় ভুলে গিয়েছেন লাঠি আনতে। সুসজ্জিত একটি বাড়ি। মানুষ আর মানুষ। রঙিন একটি গেইটও আছে। মুন্দের বাড়ি এটি। অনেকেই ছুটে এসেছেন সে রঙিন গেটের সম্মুখে। বরযাত্রী এসে পৌঁছেছে গেটে। বিভিন্ন নিয়মকানুনের মাধ্যমে বরকে রিসিভ করা হচ্ছে।
সুসজ্জিত গাড়ি থেকে হান্দালিব এবং মাইনুল মাহমুদ নেমে গেছেন আগেই। শামস চুপটি করে বসেছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল দেশীয় বিয়ের অনুষ্ঠানের। এখন নামতে চায় বেচারা। গাড়ি থেকে নামতেই তার দেখা হয়ে গেছে তরির সাথে। আকাশী আর সাদার মিশেলে প্রস্তুতকৃত একটি ড্রেস পরিহিত আছে তরি। শামস চোখ মুখ খিচে তরিকে বলছে, ভেবেছিলাম আজ বিয়ে করব। আর আপনি একদম আর্জেন্টিনার জার্সি পরে চলে এসেছেন। দিলেন তো সব শেষ করে। মানে, তরি, দুনিয়াতে কত সুন্দর রং আছে। এমনও ফুটবল টিম আছে যে টিমের জার্সির রং সব জায়গায় ফিট। এই ধরুন হলুদ রংটার কথা। এই হলুদ রংটা গায়ে হলুদ, বিয়ে, বভাত সহ সব প্রোগ্রামেই ফিট। হলুদ কিছু পরতেন। আর্জেন্টিনার জার্সির রঙের ড্রেস পরলেন কেন? শামস, আপনাকে কে নিষেধ করেছে ব্রাজিলের জার্সি পরতে? আপনি নিজেই হলুদ পরে আসতেন। তরি, আরে আমার কথা বাদ দিন তো। আর্জেন্টিনার জার্সি পরে আপনি আজ আমার যাত্রাটাই নষ্ট করে দিয়েছেন। কত আশা নিয়ে সুসজ্জিত গাড়িতে করে এসেছি। রাস্তাঘাটে সবাই ভেবেছে বরের গাড়ি যাচ্ছে। এখন দেখি পাত্রী আমার প্রতিপক্ষ হয়ে বসে আছে। কোন দলের জার্সির সাথে মিল আছে সেটা ভেবে ড্রেসটা কিনিনি। তবে আমি সত্যিই আর্জেন্টিনা সাপোর্ট করি। তরি, আমি ইংল্যান্ড এবং ব্রাজিল সাপোর্ট করি। আপনি যে আর্জেন্টিনার সাপোর্টার এমনটা জানলে আজ ব্রাজিলের জার্সি পরে আসতাম। আপনার সাথে একটা প্রীতি ম্যাচ হয়ে যেত। শামস, ব্রাজিলের সাপোর্টারের সাথে আমার কোনো কিছু হবে না। এমনকি প্রীতি ম্যাচও না। তরি, কোনো প্রীতি ম্যাচে অংশগ্রহণ না করেন। প্রেম তো করতে পারেন। চুম্বকের উত্তর মেরু কিন্তু দক্ষিণ মেরুকেই আকর্ষণ করে। করুক বিয়ে। আমি উল্টো মতের লোক পছন্দ করি না। আর কোনো আকর্ষণও নেই এই ব্রাজিলিয়ান সাপোর্টারের প্রতি। মেকি রাগ দেখিয়ে। আপনার মন কিন্তু অলরেডি আমায় আকর্ষণ করছে। মনকে ভুল প্রমাণ করতে পারবেন। শামস, তরি চুপ হয়ে আছে। জবাব কিছুই দিচ্ছে না। শামস কাছে এসে বলছে, আবারও একটি বিকেল চাই আপনার কাছে। সেদিন একসাথে পথ চলার ওয়াদা দিবেন আমায়। ওদের কথোপকথনের মাঝে সামিরা চলে এসেছে। ভিড়ের মধ্য থেকেই কুদৃষ্টি রেখেছিল ওদের দুষ্টুমিতে। সামিরা এসেই শামসের বদন পানে চেয়ে বলছে, আমি কিন্তু ব্রাজিল সাপোর্ট করি। শামস তরির একদম কাছে এসে সামিরাকে বলছে, সর, দূরে থাকতো। তোর হবু ভাবির সাথে ছবি তুলবো এখন। ডিস্টার্ব করিস না আমাদেরকে। সামিরা মলিন বদনে প্রস্থান করেছে। তরির সাথে কয়েকটা সেলফি তুলেছে শামস। পরক্ষণেই তরিকে বলছে, ব্রাজিলের জার্সির রঙের একটা ড্রেস এনে দেব। গোসল করে আর্জেন্টিনাকে শরীর থেকে বিদায় দিয়ে হলুদ রঙের ড্রেস পরবেন। আকাশী নীল আমার প্রিয় রং। আর্জেন্টিনা আমার প্রিয় ফুটবল টিম। প্রয়োজনে আপনার সাথে আর কথা বলবো না। তবুও ব্রাজিলের জার্সি টাইপের কোনো কিছু আমি পরব না। তরি, পুত্রের গ্রেফতারে বাতেন বিপর্যস্ত। যদিও বাতেন এখনো গ্রেফতার হয়নি। সাপের কামড়ে অসুস্থ রূপমকে রাতে চিকিৎসা দেয়া হয়েছিল। এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। নিজের জীবন, ছেলের জীবন নিয়ে বাতেন বড় বেশি শঙ্কিত। পুলিশও নজরে রেখেছে বাতেনকে। বদমাশরা কোনো ঝামেলা করতে পারেনি বিয়ে বাড়িতে। শুভ কাজ শেষ হয়েছে শুভক্ষণেই। স্থানীয় রীতি অনুযায়ী বিয়ে শেষে মোনাজাত হচ্ছে। খেয়ালের ভুলে মুন হাত তোলেনি মোনাজাতে। মায়াজ কুনুই দিয়ে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলছে, এই বেয়াদব, হাত তোলো। মুন হাত তুলতে তুলতে মায়াজকে বলছে, বিয়ে হয়ে গেছে কিন্তু আমাদের। এখন থেকে ব্যবহার ঠিক করিস। নয়তো একদম সাইজ করে দেব। মায়া আহমেদ বিয়ে বাড়িতে এসে বেশ কয়েকবার ফটো সেশন করেছেন। বহুদিন ধরে ফেসবুকে ছবি পোস্ট করেননি ভদ্রমহিলা। আজ মনের মতো একটি ছবি পোস্ট করেছেন। স্বামী হান্দালিব সে ছবিতে কমেন্ট করেছেন, মায়া মায়া লাগে। ভাবসাবো মায়া মায়া। মায়া আহমেদ স্বামীর কমেন্টে রিপ্লাই দিয়েছেন, ডাক্তারের মনে মায়া একটু কম তো, তাই আমাকে একটু মায়া মায়া হয়েই থাকতে হয়। কে বলেছে ডাক্তারের মনে মায়া কম? শুধু মনে না, ডাক্তার তার ঘরেও একজন মায়া এনে রেখেছে। এখন কি বাইরেও মায়া রাখবে নাকি? ডাক্তারের রিপ্লাই। বিয়ে পড়ানো শেষে ভোজন পর্ব চলছে। 3 লন্ডনবয় বসেছে বরের টেবিলে। মুনের পাশে আছে কনেপক্ষের মেয়েরা। শেহের, মেহেক, স্বামীরাও প্রথমে বরের টেবিলেই বসেছিল। কিন্তু বসতেই টেবিলের নিচ থেকে একটি বিড়াল কামড়ে দিয়েছে মেহেককে।
দুর্ঘটনা যেন ছেড়ে যাচ্ছেই না মেয়েটিকে। মেহেকের জন্য প্রোগ্রাম বিলম্বিত হতে পারে ভেবে ডাক্তার আন্দালিব ভাগ্নিকে সরিয়ে নিয়ে চিকিৎসা দিয়েছিলেন। শেহেরও মেহেকের সাথেই উঠে গিয়েছিল। স্বামীরা ছিল বরের টেবিলেই। মেহেকের চিকিৎসা শেষে ওরা দুজন ভোজনে অংশগ্রহণ করে। তখন বরের টেবিলে আর জায়গা হয়নি ওদের। অন্য টেবিলে বসেছিল ওরা। ভোজনের ফাঁকে বারবার শেহের দৃষ্টি রেখেছিল স্বামীর টেবিলে। ওর স্বামীকে কনেপক্ষের কোনো মেয়ে বিরক্তও করে কিনা, স্বামী আবার কারো সাথে কথা বলে কিনা, এসবই ঘন ঘন পরখ করছিল মেয়েটি। সানান ভোজন পর্ব শেষ করেছে সবার আগে। ফ্রেশ হয়ে টেবিলে বসেই ফেসবুকের নিউজ ফিড দেখছিল ছেলেটি। হঠাৎ চোখ আটকে যায় মায়ের পোস্টকৃত নতুন ছবিতে। সে ছবির কমেন্টে মা বাবার রিপ্লাই দেখে হাসছে সানান। মোবাইল পকেটে রেখে দিয়েও নীরবে হেসেছে ছেলেটি। দূর থেকে মোবাইলের ব্যাপারটি বুঝতে পারেনি শেহের। মেয়েটি ভেবেছে ওর বর কনেপক্ষের কোনো মেয়ের কথায় হেসেছে। ভীষণ অভিমানে বিয়ে বাড়িতে স্বামীর ধারে কাছেও আসেনি মেয়েটি। সূর্য খুব ক্লান্ত। আজিকার যাত্রায় দিবসও ক্লান্ত। বিকেলের আগমন ঘটেছে। বিয়ে বাড়ির সব রীতিনীতি সাঙ্গ হয়েছে। এসেছে কন্যা বিদায়ের লগ্ন। মুনকে নিয়ে আসা হয়েছে বাইরে। তুলে দেয়া হচ্ছিল সেই সুসজ্জিত গাড়িতে। মায়াজ বাধা দিয়েছে। বেচারা বউকে নিয়ে এসেছে তার নতুন গাড়িতে। সানানরা তিন ভাই সে সুসজ্জিত গাড়িতে উঠে বসেছে। বরযাত্রী ফিরে যাচ্ছে বউ নিয়ে। লোকালয় থেকে দূরবর্তী একটি নদী। ছলছল করছে জল। ছোট ছোট ঢেউ। খানিক গিয়েই নদীতে একটি বাঘ। আরো দূরে আবারও বাঘ। নদী পেছনেও রেখে এসেছে কত শত বাঘ। এত এত বাঘ। তবুও সম্মুখে বয়ে চলছে নদী। শুধু কি নদীই বাঘ নিয়ে বয়ে চলে? না, মানুষের জীবনেও বাঘ থাকে। নদী যে জীবনেরই কথা বলে। নদীর মতো অগণিত বাঘ নিয়েও জীবন বয়ে যায়। লোকালয় থেকে দূরবর্তী এ নদীর তীরে আছে একটি বিশাল প্রাচীর। এ প্রাচীরের ভেতরে কাজ করছে কয়েকজন কর্মচারী। একজন কর্মচারীর জীবনে এসেছে বিশাল বাঘ। ভীষণ মলিন বদন এ ছেলেটির। তবুও কাজ করছে অবিরত। কে এই ছেলেটি? এ ছেলে আর কেউ নয়, মেহেরুন্নেছার বাড়ির কাজের ছেলে মন্টা। ভেবেছিলেন মন্টা মরে গেছে। না, মন্টা মরেনি। মন্টা জেনে গেছে এক নির্মম সত্য। সে সত্য যে প্রকাশিত হতেই হবে। সত্য প্রকাশের জন্যই বিধাতা হয়তো মনটাকে বাঁচিয়ে রেখেছেন। আজ এই প্রাচীরের ভেতরে বসে মনটা ভাবছে যেভাবে হোক আমায় পৌঁছাতে হবে মেহেরুন্নেছার বাড়িতে। জানিয়ে দিতে হবে সব সত্য। স্বর্ণালী সাজ। আধার হচ্ছে এই সাজের লাজ। বিয়ে বাড়ির কোলাহলে মুখরিত চারদিক। থেকে থেকে আসছে সানাইয়ের সুর। সানান এসে দাঁড়িয়েছে ছাদে। মায়াজদের বাড়ির ছাদে কোনো রেলিং নেই। তবে একপাশে একটি বেঞ্চ আছে। ছাদে দাঁড়িয়ে সানান স্মরণ করেছে তার লাজবধূকে। লাজবধূও ছুটে এসেছে ছাদে। সানান কাছে এসে শুধিয়েছে, সারাদিন এত উকিঝুঁকি দিয়ে দেখেছ, কাছে আসোনি কেন তুমি? আপনি ওই বাড়িতে গিয়ে বরের টেবিলে বসে মেয়েদের সাথে হেসেছেন কেন? শেহের। ও এই ব্যাপার তাহলে। অনেক কিছু ভেবে বসে আছো দেখছি। বরকে নিয়ে খুব টেনশন হয় বুঝি। আগে আমার প্রশ্নের জবাব দিন। হেসেছেন কেন মেয়েদের সাথে? আরে হো, আম্মুর ফেসবুক পোস্টে আব্বুর কমেন্ট দেখে হেসেছি। ওহ সরি। আরও কিছু বলার আগেই বরমশাই এসে জড়িয়ে ধরেছে শেহেরকে। চুম্বন এঁকে দিয়েছে দুঃখ বলে। শেহের লাজনম্র স্বরে বলছে, এই কি করছেন? বাড়ি ভর্তি মানুষ। যে কেউ চলে আসতে পারে ছাদে। আমাদেরকে এভাবে দেখলে খারাপ বলবে। আমি আমার বউকে আদর করছি। কেউ দেখতে এলে তাকেই আমি খারাপ বলবো। বউয়ের তাড়নায় বাহুডোর থেকে বউকে সরিয়ে দিয়েছে ছেলেটি। বউয়ের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে সানান বলছে, বুঝেছ লাজবধূ, তুমি তো ছোটবেলা থেকে আমাদের মতো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করনি। আমাদের মতো সহজে লন্ডনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও তুমি ভর্তি হতে পারবে না। আমি লন্ডনে যাওয়ার আগে তোমাকে আইএলটিএস কোচিংয়ে ভর্তি করিয়ে রেখে যাব। আইএলটিএস পরীক্ষায় ভালো করলে তুমি সহজেই লন্ডনে পড়াশোনা করতে পারবে। আমাদের নেক্সট জেনারেশনের জন্য ফ্যামিলি প্ল্যানও তুমি লন্ডন গেলেই হবে। ঠিক আছে। কিন্তু লন্ডনে কি ফ্যামিলি প্ল্যান অন্যরকম হয় নাকি? শেহের। না, অন্যরকম না। তবে বাংলাদেশের চেয়ে ওইসব দেশে টুইন বেবি বেশি জন্ম হয়। সানান। টুইন বেবি দেখতে আমার ভালোই লাগে। হুম। আমি আর সায়ন তো যমজ ভাই।
আম্মু একসাথে দুজনকে বড় করেছে। আমি চাই আমাদের একসাথে 3টা বেবি হোক। সরেন, সরেন আমার কাছ থেকে। সানানকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে শেহের। কি হলো লাজবধূ? দুষ্ট হেসে। রাখেন আপনার লাজবধূ। একসাথে 3 বাচ্চার আশায় আছেন। আবার কথা বলেন। ভুলেও আমার ধারে কাছে আর আসবেন না। হায় হায়, এটা কেমন কথা? এটাই ঠিক আছে আপনার জন্য। যাও, বাচ্চা কাচ্চার চিন্তা বাদ দিলাম। তবুও আমার লাজবধূর ধারে কাছেই থাকতে চাই। এটা কি বললেন? রাগান্বিত স্বরে শেহের প্রশ্ন করছে। কি বলেছি? ওই যে বললেন বাচ্চা কাচ্চার কথা বাদ দিবেন। আপনি তো ফ্যামিলি প্ল্যান জানেন না। আপনাকে ডাক্তার বানিয়েছে কে? হ্যাঁ, ডাক্তারির সবকিছুই শিখেছি। খালি ফ্যামিলি প্ল্যানটা শিখিনি। এটা বউয়ের কাছ থেকে শিখব বলে স্কিপ করেছিলাম। হেসে হেসে। আমি তো ভেবেছিলাম আপনাদের ভাইদের মধ্যে খালি শামস ভাইয়াই ফাজিল। এখন তো দেখছি আপনিও খুব ফাজিল। সানান আবারও কাঁধে হাত রেখেছে বউয়ের। হেঁটে হেঁটে দুজন গিয়ে বসেছে ছাদের বেঞ্চে। ধীরে ধীরে বলছে, মনের মানুষের সাথে মন খুলেই কথা বলতে হয়। এই ভবের হাটে দুদিনের জীবন আমাদের। যদি খুশি না থাকতে পারি তবে দুঃখ এসে গ্রাস করবে। থাকি না একটু হাসি খুশি হয়। সানাইয়ের সুর বাজছে। সুরে সুরে মুখরিত চারদিক। মনে এসেছে কত শত মধুর স্বপ্ন। নতুন স্বপ্নে বিভোর মনকে বাসর ঘরে এনে রাখা হয়েছে। এ ঘরের বারান্দার দরজাটি সামান্য ফাঁক করা আছে। রাত 10টা বাজে এখন। বাসর ঘরের পাশেই মায়াজের গাড়ি রাখার কক্ষটি। মুন বসে আছে বরের অপেক্ষায়। বাসর ঘরে বারবার সবাই এসে উকি দিচ্ছে। বর চলে আসবে বলে অন্যদের গল্প দীর্ঘায়িত হচ্ছে না। 2-4টা কথা বলেই সবাই আবার ফিরে যাচ্ছে। অথচ বর আসার নাম নেই। রাত 10টা থেকে মায়াজ 3বার এসেছে নতুন গাড়িটি দেখতে। বারান্দার খোলা দরজা দিয়ে মুন সবই দেখেছে। বরমশাই 3-3বার গাড়িটি দেখতে এলো। অথচ বউকে একটু উকি দিয়েও দেখল না। কত সুন্দর করে নতুন বউ সেজেছে মুন। ওর বর আছে নতুন গাড়ি নিয়ে। সন্ধ্যার আগে মুনকে আনা হয়েছে মায়াজদের এ বাড়িতে। ফটো সেশনের সময় ছাড়া একবারও মুনের কাছে আসেনি মায়াজ। বেচারা নাকি ঘুরে ফিরে নতুন গাড়ির কাছেই বারবার গিয়েছে। সবই শুনেছে মুন। এখন রাত প্রায় 12টা। মুন ভীষণ ক্ষোভ নিয়ে অপেক্ষা করছে বরের জন্য। বরমশাইয়ের এবার বউয়ের কথা মনে পড়েছে। গুটি গুটি পায়ে মায়াজ এসেছে বাসর ঘরে। দরজা লক করে ছেলেটি গিয়েছে বারান্দার আংশিক খোলা দরজার সন্নিকটে। বারান্দা থেকে কলাপসিবল গেটের ভেতরে থাকা গাড়িটিকে একবার দেখে বারান্দার দরজা এঁটে দিচ্ছে মায়াজ। মুন খাট থেকে নেমে গিয়েছিল বরমশাইকে দেখেই। বরমশাই ভেবেছিল তাকে সালাম দিতে নেমেছে বউ। দরজা লক করতে করতে পেছনে থাকা মুনকে প্রশ্ন করছে মায়াজ, সালাম দিতে চাস? হুম। পেছনে ফিরে তাকাতেই বেচারা রীতিমতো ভড়কে গেছে। তার দাদির লাঠিটি হাতে নিয়ে বউ দাঁড়িয়ে আছে রক্তচক্ষু নিয়ে। মায়াজ আমতা আমতা করে প্রশ্ন করছে, কি অবস্থা? তুই আমারে মারতে আসছোস কেন? আমি তোর হাজবেন্ড। তুমি হাজবেন্ড? এতক্ষণ কি করেছিলেন আপনি? সবার সাথে আড্ডা দিছিলাম। সবার সাথে আড্ডা দিচ্ছিলেন নাকি বারবার নতুন গাড়ির কাছে গিয়েছিলেন? গাড়িটা নতুন তো, অনেক মায়া। নতুন বউয়ের জন্য কোনো মায়া নেই আপনার? মায়া তো আছে, মায়া না থাকলে কি বউয়ের কাছে আসতাম? কিন্তু আমার বউটা তো খারাপ। স্বামীকে আদর যত্ন না করে মারামারি করতে আসছে। ভালো হয় যা মায়াজ। বউর যত্ন করা শিখ। মুন। এই, আমি তোর হাজবেন্ড। এমন তুই তোকারি করছিস কেন আমার সাথে? ওরে হাজবেন্ড, আমি তো তোর ওয়াইফ। তুই আমাকে তুই তোকারি করছিস কেন রে? আমাকে মূল্য না দিলে আমি তোকে মূল্য দেব নাকি? সরি সরি। আমার বউটাকে তো তুমি করেই বলতে হবে। হুম, তুমি করেই বলতে হবে। মায়াজ খাটে বসে বউকে পাশে বসার ইশারা দিয়ে বলছে, বসো এখানে। তোর সাথে অনেক কথা আছে। আবার তুই তোকারি। ওহ সরি, বসো বউ। মুন পাশে বসেই তুড়ি মেরে স্বামীকে বলছে, শোনো, তোমার জন্য আমি 2 ঘন্টা বসেছিলাম। তুমিও এখন থেকে পুরো 2 ঘন্টা বসে থাকবে। তারপরেই প্রেম ভালোবাসার কথা হবে। এমন করিস না রে মুন। একটু মিষ্টি করে কথা বল না আজ। একটু লাজুক বউ হয়ে থাক না এই রাতে। তোকে লাজুক দেখার খুব ইচ্ছে আমার। বরের কথা শুনে মুনের চোখে মুখে যেন সত্যিই লাজের ছোঁয়া লেগেছে।
এমন লাজরাঙা বউয়ের বদন পানে চেয়ে মায়াজ বলছে, আরে মুন, তোর দেখি লজ্জাও আছে। এমন কথা শুনে মেকি রাগ দেখাচ্ছে মুন। এক ধাক্কায় বরকে ফেলে দিয়েছে খাটে। মায়াজ টেনে পাশে শুইয়ে দিয়েছে বউকে। হাত ধরে বলছে, মুন, তোর লাজরাঙা চেহারাটা না খুব সুন্দর, ভীষণ মায়াবী। এমন মায়াময়ী হয়েই থাকিস না সারা জীবন। জবাব দেয়নি মুন। সারা জীবন লাজরাঙা থাকতে পারবে কিনা জানে না মেয়েটি, তবে লাজরাঙা হচ্ছে এখন। মায়াজ আলিঙ্গন করছে বউকে। চুম্বন এঁকে যাচ্ছে বউয়ের লাজরাঙা বদনে। ধীরে ধীরে হয়েছে মনরাঙা কিছু আলাপন। বাসরের বাসনাও হয়েছে পূরণ। প্রভাত এসেছে। পাখির কলকাকলিতে মুখরিত চারদিক। শীত শীত অনুভূত হচ্ছে। মেহেক এসেছে ঘরের বাইরে। ওদের মফস্বলের এই বাড়িটির বাইরে একটি টিউবওয়েল আছে। পাশেই একটি পেয়ারা গাছ। অনেকগুলো পেয়ারা পড়ে আছে মাটিতে। বাদুড় বা অন্য কোনো পাখি হয়তো রাতে খেয়ে ফেলেছে। মেহেক তাকিয়ে দেখছিল পেয়ারাগুলো। সায়ন সবসময় খুব ভোরে ঘুম থেকে ওঠে। আজও ব্যতিক্রম হয়নি। মেহেককে দেখে সায়ন ব্রাশ হাতে এগিয়ে এসেছে টিউবওয়েলের নিকটে। এখনো অভিমান ভাঙেনি ওদের। সায়নকে দেখে তড়িঘড়ি করে মেহেক ফিরে যেতে চেয়েছিল ঘরে। তাড়াহুড়ো করতে গিয়ে পা পিছলে পড়ে গেছে মেয়েটি। টিউবওয়েলের নিচের অংশই সিমেন্ট দিয়ে বাধাই করা ছিল। সে বাধাইকৃত অংশের কোনায় লেগে মেহেকের পায়ের চামড়াসহ মাংসল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যেন উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছে মেয়েটির। সায়ন ছুটে এসেছে কাছে, আমি তোকে কোলে করে উঠাবো মেহেক। অভিমানী সুরে মেয়েটি জবাব দিয়েছে, বিয়ের আগে এসব কোলটোলের দরকার নেই। কিন্তু তোর তো উঠতে কষ্ট হচ্ছে। তুমি শুধু আমাকে একটু ধরো। সায়ন হাত ধরে দাঁড় করিয়েছে মেহেককে। ছোটবেলা থেকে মেয়েটির বিপদ একটু বেশি। গতকালই তো বিড়ালে কামড় দিয়েছিল। আজ আবার পায়ে ব্যথা পেল। সায়ন গলা ধরে মেহেককে নিয়ে যাচ্ছে ঘরে। মেহেকের হাঁটতেও যেন কষ্ট হচ্ছে এখন। সায়ন মনে মনে ভাবছে, আগেই তো ভালো ছিল। কত রোমান্টিক ছিল মেহেক। এই সেদিনও তো বেশি রোমান্টিক হতে চেয়ে চড় খেয়েছে। আর এখন পরিবর্তন হয়ে গেল। এসব ভাবতে ভাবতেই মেহেককে নিয়ে ঘরে ঢুকেছে সায়ন। ঘরে এসে প্রথমেই সাক্ষাৎ হয়েছে সামিরার সাথে। সামিরা মেয়েটি বরাবরই হিংসুটে। মেহেক আর সায়নকে গলা জড়িয়ে আসতে দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল কুটনি মেয়েটি। মেহেক তারা দিয়েছে সামিরাকে, সামিরা, যা তো। আম্মুর কাছে যা কো, আমি পায়ে ব্যথা পাইছি। সামিরা প্রস্থান করেছে। সায়নের সাহায্যেই নিজ কক্ষের বিছানায় এসে বসেছে মেহেক। কাতর কণ্ঠে সায়নকে অনুরোধ করেছে, মায়াজ ভাইয়াকে একটু ডেকে দাও না। কেন? আমার চিকিৎসা লাগবে। চুপ কর তো। মায়াজ হয়তো এখনো বউয়ের সাথে আছে। আমি তোর চিকিৎসা করছি। মায়াজের ইমার্জেন্সি মেডিকেল ইনস্ট্রুমেন্ট কথায়। ডাইনিং রুমের ওয়ার্ড্রোবের উপরে। সত্যিই মায়াজের কিছু ডাক্তারি জিনিসপত্র ওয়ার্ড্রোবের উপরে ছিল। প্রাথমিক চিকিৎসার জন্য সায়ন সেখান থেকে কিছু জিনিস নিয়েছে। ফিরে এসে ট্রিটমেন্ট দিচ্ছিল মেহেকের পায়ে। স্বামীরাও চলে এসেছে কক্ষে। কাছে এসে বলেছে, মরিয়ম ফুফু ওয়াশরুমে। সায়ন কর্তৃক মেহেককে চিকিৎসা দেওয়ার দৃশ্যও যেন সহ্য হচ্ছে না স্বামীরার। ভীষণ দুঃখে সামিরা প্রস্থান করেছে। মরিয়ম বেগমের কাছেও তার মেয়ের দুর্ঘটনার খবরটা আর পৌঁছে দিতে যায়নি। সায়ন বেশ আন্তরিক আজ মেহেকের প্রতি। কিন্তু মেহেক বড্ড অভিমানী। কথাই বলতে চায় না মেয়েটি। প্রাথমিক চিকিৎসা শেষে সায়ন উঠে দাঁড়িয়েছে। প্রেম প্রেম ভাব চোখে মুখে। মেহেক আর চোখে তাকিয়ে বলেছে, ডাক্তারের কাজ তো শেষ। এবার চলে যান। হিসেব করে ভিজিট পৌঁছে দেব। ভিজিটের কথা শুনে হো হো করে হেসে উঠেছে সায়ন। মেহেক নিজেও হাসতে শুরু করেছে। অভিমান প্রশমিত হচ্ছে। হঠাৎ সায়নের কণ্ঠে এসেছে খুশির আমেজ, আজ তো শনিবার। আব্বু বলেছে নেক্সট শুক্রবারেই আমাদের বিয়ে দেবে। এত তাড়াহুড়ো। মেহেক, আমাদের ছুটি শেষ হয়ে যাচ্ছে তো। ওহ, একটা সত্য কথা জানানো উচিত ছিল। মেহেক, কি? আমি কিন্তু শেহেরকে কপি করে আপনাকে পছন্দ করেছিলাম। ভালোবেসেছিলাম। কিন্তু কিছু সত্য এখনো বলা হয়নি। আমার যে একটা প্রবলেম আছে আপনারা জানেন। না, কি প্রবলেম? ছোটবেলায় পেয়ারা গাছ থেকে পড়ে গিয়ে আমি মাথায় এবং কোমরে আঘাত পেয়েছিলাম। চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার টাইফয়েড ধরা পড়ে। দুটো চিকিৎসা একসাথে করতে গিয়ে চিকিৎসার ত্রুটি হয়।
তখন আমার হরমোনাল প্রবলেম তৈরি হয়েছিল। এখনো আমি কিছুটা এলোমেলো। অনেক কাজ থেকে নিজেকে আমি সংযত করতে পারি না। চাইলেও পারি না। মাঝে মাঝে সবকিছু এলোমেলো লাগে। বিয়ের পরে লন্ডনে নিয়ে ট্রিটমেন্ট করাবো। সুস্থ হয়ে যাবি। আমি পুরোপুরি সুস্থ হব। কৌতূহলের সাথে। ইনশাআল্লাহ। তুমি খুব ভালো। আই লাভ ইউ। অনেক দিন পরে আই লাভ ইউ বলেছিস পাগলি। কথাটা বলেই সায়ন কাছে এসে জড়িয়ে ধরেছে মেহেককে। চুমু খেয়েছে কপালে। বিরহ ছিল কিছুদিনের। সেই বিরহ ঘুচে গেল আজ। ভালোবাসা হারিয়েছে লাজ। আরও একটু ভালোবাসার ইচ্ছে ছিল। বেচারা সায়ন চুমু খেতে যাচ্ছিল মেহেকের গালে। ঠিক তখনই রুমে ঢুকেছে শেহের। সায়ন আর মেহেকের রোমাঞ্চ দেখে বেচারি লজ্জিত ভঙ্গিতে বের হয়ে গেছে। রুমের বাইরের ওয়াশরুমে ছিল মেয়েটি। বুঝতেই পারেনি কক্ষে রোমাঞ্চ চলছে। সায়নও লজ্জায় বের হয়ে গেছে মেহেকের কক্ষ থেকে। বাসর রাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল মুনের। মাত্রই নিদ কেটেছে মেয়েটির। পাশ ফিরে দেখে বর নেই বিছানায়। বারান্দার দরজা খোলা, পর্দা ঝুলছে। ধীরে ধীরে বিছানা ছেড়েছে মেয়েটি। শাড়ি গুছিয়ে নিঃশব্দে এসেছে বারান্দার দরজায়। পর্দা সরিয়ে নিতেই দৃষ্টিগোচর হয় নতুন দৃশ্য। বরমশাই গামছা দিয়ে নতুন গাড়িটি মুছে যাচ্ছে। সকাল হতে না হতেই নববধূকে রেখে গাড়ির কাছে চলে গেছে বেচারা। গায়ে তার অন্য পোশাক। নিশ্চয়ই গোসল সেরেছে। পরিচ্ছন্ন শরীর নিয়েও গাড়ি মুছে যাচ্ছে মায়াজ। মুনের এবার ভীষণ দুঃখ হচ্ছে। নববধূর চেয়েও গাড়িটার যত্ন বেশি করছে তার বরমশাই। দরজা থেকে নিঃশব্দে কক্ষে এসেছে মেয়েটি। কাপড়চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেছে। তড়িঘড়ি করে গোসল সেরে নিয়েছে। সুন্দর করে একটি শাড়ি পরে নীরবে বসে আছে বিছানায়। খানিক বাদে বরমশাইয়ের আগমন ঘটেছে কক্ষে। কিন্তু কক্ষে এসেই হতবাক বরমশাই। তার বউয়ের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল কেন? ভীষণ চিন্তিত ভঙ্গিতে কাছে গিয়ে মায়াজ জিজ্ঞেস করছে, কি হইছে মুন? তুই কে? চোখ রাঙিয়ে। মুন, কি বলছিস এসব তুই? ওই, কে রে তুই? ধমকের সাথে। মায়াজ স্তম্ভিত। পিশাচের ন্যায় অদ্ভুত শব্দে হেসে উঠেছে মুন। চোখে মুখেও পৈশাচিক ভঙ্গি। আম্মু আম্মু চিৎকার করতে করতে মায়াজ কক্ষ থেকে বের হয়ে গেছে। বাবা, মা দুজন তাদের কক্ষেই ছিলেন। উদ্ভ্রান্তের মতো দৌড়ে গিয়ে ছেলেটি বাবা, মাকে বলছে, মুনেরে মুনেরে সম্ভবত ভূতে ধরছে। ভূতে ধরছে। চরম বিস্ময়ে বাবা, মা একসাথে প্রশ্ন করছে মায়াজকে। হ, ভূতে ধরছে। স্বামী স্ত্রী একসাথে থাকলে ভূতে ধরে। তুই মুনরে রাইখা কোথাও গেছিলি? মায়াজের বাবা, আমি গাড়ির কাছে গেছিলাম। পুত্রের গালে ঠাস করে চর বসিয়ে মাইনুল সাহেব বলছেন, নতুন বউ রাইখা কেউ গাড়ির কাছে যায়? মায়াজের উত্তরের অপেক্ষা করেননি বাবা, মা। পুত্রের সাথে তারা দুজনও হন্তদন্ত হয়ে চলে এসেছেন মুনের কক্ষে। এসেই মাইনুল সাহেব মুনকে প্রশ্ন করেছেন, তোর কি হইছে মা? কিছু না মামা। একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। মায়াজের স্থবির হৃদয়ে যেন প্রাণের সঞ্চার ঘটেছে। সকাল সকাল বউ রেখে গাড়ির কাছে গিয়েছে বলে বাবা, মা কিছুক্ষণ বকা দিয়েছে পুত্রধনকে। পুত্র মায়াজও মাথা নিচু করেই দাঁড়িয়েছিল। বাবা, মা প্রস্থান করতেই দরজা লোক করে দিয়েছে মায়াজ। অগ্নিরূপ এসেছে চেহারায়। কাছে এসে বউকে প্রশ্ন করেছে, হারামি, তুই ভূতপেতনির অভিনয় করলি কেন? সেই হিসেব পরে। আগে বলো সকাল সকাল চরটা কেমন লেগেছে? বুড়ো বয়সে বাপের হাতে চর খেয়েছ। ছিছি। বেয়াদব। চর খাওয়াইলি তুই আমারে। এত আদব লোক বউকে তুই তোকারি করে কেন? নতুন বউ রেখে সকাল সকাল গাড়ির কাছে যায় কেন? সারাদিন কি বউয়ের আঁচলে থাকবো নাকি? হম থাকবা। তাহলে তো সারাক্ষণ প্রেম করতে ইচ্ছে করবে। মায়াজ। করবা। আমার বউটা কি খুব রোমান্টিক নাকি? দুষ্ট স্বরে কথাটা বলেই কাছে এসেছে মায়াজ। বউকে শুইয়ে দিয়েছে বিছানায়। মুনের পেট থেকে শাড়ি কিছুটা সরে গিয়েছিল। মেয়েটি শাড়ি ঠিক করার চেষ্টা করতেই মায়াজ চুমু খেয়েছে পেটে। পরক্ষণেই নিবিড় আলিঙ্গন করছে শয্যাশায়ী স্ত্রীকে। মধ্য দুপুর। বৌভাতের প্রোগ্রাম শুরু হয়েছে। মায়াজদের বাড়িতেই হচ্ছে প্রোগ্রাম। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ বিভিন্ন অতিথিদের আগমন ঘটেছে। মুনদের পক্ষের লোকেরাও এসেছে। মুন আর মায়াজ প্যান্ডেলেই আছে। অতি শখের গাড়িটি রাখা হয়েছে প্যান্ডেলের সম্মুখে।
বেচারা মায়াজ সবাইকে দেখাতে চায় শখের গাড়িটি। নদীর তীর ঘেঁষে বিশাল বাউন্ডারি, ইট সিমেন্টে তৈরি, গেটে প্রহরীও আছে, নিশ্ছিদ্র নিরাপত্তা, ভেতরে ভীষণ ব্যস্ততা। এটি একটি চোরাই ব্যবসায়ীর আস্তানা। সুন্দরবনের নিকটবর্তী এলাকা এটা। রাতে সুন্দরবন থেকে গাছ কেটে আস্তানায় রাখা হয়, হরিণ শিকার করেও আনা হয়। সুন্দরবনের ভেতর দিয়ে রাতে চলাচলকারী ট্রলারের মালামালও লুট করা হয়, সেসব নিয়ে আসা হয় এই আস্তানায়। ভেতরে একটি সমিলও আছে। রাতে যেসব গাছ কেটে আনা হয় সেসব কখনো কখনো গাছের গুঁড়ি হিসেবে অন্যত্র পৌঁছে দেয়া হয়, আবার কখনো কখনো সমিলে কেটে কাঠে পরিণত করা হয়। রাতের আধারেই এসব পৌঁছে দেয়া হয় কাস্টমারের কাছে। হরিণের মাংসও কৌশলে পৌঁছে দেয়া হয় অন্যত্র। লুট করে আনা জিনিসও বিভিন্নভাবে বিক্রি করা হয়। আশেপাশের কেউ আস্তানা সম্পর্কে জিজ্ঞেস করলে সমিলের কথাই বলা হয়। এই আস্তানাতেই বন্দি আছে মন্টা মিয়া। সানানদের গ্রেফতারের রাতে মন্টাকে তড়িঘড়ি করে মেরে নদীতে ফেলে দেয়া হয়েছিল। মন্টার যে প্রাণবধ হয়নি, এটা তখন বোধগম্য হয়নি রূপমদের। সে রাতে এই আস্তানার শ্রমিকরা ট্রলারে করে অন্যত্র কাঠ পৌঁছে দিতে গিয়েছিল। ফেরার পথে নদীর বাঁকে জঙ্গলের সাথে আটকে থাকতে দেখেছিল মন্টাকে। ওরা পরখ করেছিল শ্বাস আছে কিনা। শ্বাস থাকায় তুলে নিয়েছিল ট্রলারে। রূপম কর্তৃক নদীতে ফেলে দেয়ার কয়েক মিনিট পরেই অচেতন মন্টাকে শ্রমিকরা তুলে নিয়েছিল। আস্তানায় মন্টা ধীরে ধীরে সুস্থ হয়। সব শ্রমিককে আস্তানা থেকে বের হতে দেয়া হয়, কিন্তু মন্টাকে বের হতে দেয়া হয় না। মালিকের ভয় তার চোরাই ব্যবসার কথা মন্টা বাইরে গিয়ে প্রচার করে দিতে পারে, মালিকের বিপদ ডেকে আনতে পারে। তাই আটকে রেখে দাসের মতো খাটাচ্ছে মন্টাকে। কোনো মোবাইল ফোনও দেয়া হয় না মন্টার হাতে। আস্তানার অন্য শ্রমিকদেরকেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এ ব্যাপারে। মন্টা একদম মূর্খ নয়। 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিল ছেলেটি। হঠাৎ অসুস্থতার জন্য এসএসসি পরীক্ষা দেয়া হয়নি। লেখাপড়া কিছু জানে। আজ নতুন বুদ্ধি প্রয়োগ করতে চায় ছেলেটি। আস্তানার রান্নার দায়িত্বে আছেন কামরুন্নেছা নামের একজন বয়স্ক মহিলা। এই রাঁধুনি মহিলার মেয়ে প্রবাসী। মেয়ের সাথে যোগাযোগের জন্য রাঁধুনি স্মার্টফোন ব্যবহার করে। রাঁধুনি মহিলাকে খালা খালা ডেকে অলরেডি ভাব করে ফেলেছে মন্টা। আজ দুপুরে মহিলার স্মার্টফোনটি চেয়ে এনেছে। মন্টার মায়ের ফোন নম্বর বন্ধ। মায়ের ফোনসহ ঘরের সবকিছু তো রূপম কেড়ে নিয়েছিল। ঘর বাড়ি নষ্ট করে ওর মাকেও বের করে দিয়েছে ঘর থেকে। হয়তো আর ফোনের ব্যবস্থাও করতে পারেননি মন্টার অসুস্থ মা। অন্য কারো মোবাইল নম্বরও মুখস্থ নেই মন্টার। কিন্তু একটি উপায় তো বের করতেই হবে। খানিক ভেবে ফেসবুকে ঢুকেছে ছেলেটি। কামরুন্নেছা আইডি থেকে লগ আউট করে নিজের ফেসবুক আইডিতে ঢুকতে চেয়েছিল, কিন্তু বিধি বাম। ওর ফেসবুক আইডিতে ভেরিফিকেশন চালু করা ছিল। নিজের মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সে কোড ব্যবহার করলেই নিজের আইডিতে ঢুকতে পারবে মন্টা। কিন্তু ওর মোবাইল তো সাথে নেই, মোবাইল নম্বরের কোড জানবে কিভাবে? মন্টা আর ঢুকতে পারে নিজের ফেসবুক আইডিতে। তাই বলে কি বসে থাকবে? এই কামরুন্নেছার আইডি থেকেই নিজের কয়েকজন বন্ধুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে মন্টা। এখানেই শেষ নয়। ছেলেটি আগে একটি ফেসবুক পেজ থেকে গল্প পড়ত। গল্পকারের পেজের নাম সুলতানা তানি। ওই পেজের গল্পে মাঝে মাঝে কমেন্টও করত। ফেসবুক গল্পকার সুলতানা তানিও মাঝে মাঝে রিপ্লাই দিত, কিন্তু কখনো টেক্সট দেয়া হয়নি মন্টার। আজ মন্টা এই গল্পকারের পেজ সার্চ দিয়েছে। পেজ খুঁজে মিনিট 5-এর মধ্যেই টেক্সট করেছে, তানি আপু, আমি মন্টা মিয়া। আপনার গল্পের একজন পুরনো পাঠক। জীবন নিয়ে অনেক বিপদে আছি আমি। তাই এই কামরুন্নেছা আইডি থিকা আপনেরে মেসেজ দিছি। আপনি তো গল্প লেখেন। আমার জীবনের গল্পটা আপনের পেইজে আমার নাম ঠিকানা সহ লিখবেন। গল্প পইরা হয়তো কেউ না কেউ আমারে খুইজা পাইতে পারে। টেক্সট শেষে রাঁধুনি খালাকে মোবাইলটি ফিরিয়ে দিয়েছে মন্টা। ডাহ মায়াজ মাহমুদের নববধূর পুরো নাম মুন সুলতানা তানি। সুলতানা তানি নামে ফেসবুক পেজ খুলে মুনি গল্প লেখে। মুনের তো আজ বৌভাত। আজ গল্পের পেজ নিয়ে ব্যস্ত নেই মেয়েটি। মন্টার টেক্সটও আজ দৃষ্টিগোচর হয়নি মুনের। ছোট একটি কক্ষ, বাতায়ন খোলা, পর্দা ঝুলছে বাতায়নে, দরজায়ও ঝুলছে পর্দা। সিসিটিভিতে মনোযোগী সানান।
পাশেই দাঁড়িয়ে আছে শেহের। পুরো বাড়িতে কোলাহল। মরিয়ম বেগমের এ ঘরখানায় তেমন ভিড় নেই। সবাই রয়েছে বাড়ির বৌভাতের প্রোগ্রামে। বৌভাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সানানরা 3 ভাই পালা করে সিসিটিভিতে নজর রাখছে। শেহের প্রোগ্রামের কোলাহল ছেড়ে স্বামীর সান্নিধ্যে এসে অবস্থান করছে। মেয়েটি ধীরস্বরে স্বামীকে বলছে, আপনার আব্বু তো বলেছে আমাদের নাকি আবার বিয়ে দেবে। সবাই নাকি অনেক আনন্দ ফুর্তি করবে। আনুষ্ঠানিক বিয়ে সপ্তাহখানেকের মধ্যেই হবে। আমার একটা দাবি আছে। শেহের, কি? মুন আপুর জন্য যেমন বৌভাতের অনুষ্ঠান হচ্ছে, আমার জন্য এমন বৌভাতের অনুষ্ঠান করতে হবে। করব। তবে আমারও একটা শর্ত আছে। কি? একসাথে 3টা বাচ্চা নেয়ার শর্তে রাজি হতে হবে। নয়তো বৌভাতের অনুষ্ঠান তো করবই না। এমনকি বউকে আমি ভাতও দেব না। সানান দুষ্ট স্বরে। ঠিক আছে, আমাকে ভাত দেয়া লাগবে না। লন্ডনে তো অনেক ধরনের খাবার পাওয়া যায়। ওই সব খাবার দিলেই হবে। কোনো খাবারই দেব না। 3 বেলা না খাইয়ে রাখবো। যে কোনো মূল্যে একসাথে 3টা করে বাচ্চা আমার চাই। ঠিক আছে, 3টা করে বাচ্চাই হবে। তবে বাচ্চাগুলো আপনি পালবেন। না, হবেই না। আমার বউ বাচ্চাদেরকে পালবে। আমি শুধু বউকেই পালবো। ঠিক আছে। তাহলে বউ, বাচ্চা সব আপনিই পালবেন। আমি তো শুধু বউ পালতে জানি। আপনি সেটাও পারেন না। আপনি তো বউকে ভালোই বাসেন না। কে বলেছে? সানান। এই যে দূরে দূরে রাখেন। দূরে দূরে রাখলেও মনের মাঝে আমার লাজবোধই আছে। সেটা তো আর আমি দেখি না। আমার মনবাগানে একটি ফুল আছে। সে ফুলে শোভা আছে, সৌরভ আছে। আমার জীবনটাকে এ ফুলের শোভায় শোভিত করতে চাই। আর হৃদয়টাকে ফুলের সৌরভে সুরভিত রাখতে চাই। তাই, আমার লাজবধূও কিন্তু সেভাবে ভালোবাসে না আমায়। ভালোবাসার স্রোত হব আমি আপনার জীবনে। কোনো পিছুটান না রেখেই জীবনভর আপনাকে ভালোবেসে যাব। সানান মুগ্ধ হয়েছে তার লাজবধূর জবাবে। সিসিটিভি থেকে দৃষ্টি নিবন্ধ করেছে বউয়ের বদন পানে। বেচারার লাজবধূর বদনে এসেছে লাজনম্র হাসি। কাছে এসে ছেলেটি পেছনে থেকে জড়িয়ে ধরেছে বউকে। বউয়ের কাঁধে চুমু খেয়ে কপলে কপল ঘষে বলছে, আমার লাজবধূর এত অভিযোগ কেন? হ্যাঁ, আমার বর আমায় ভালোবাসে না তো, তাই অভিযোগ। ছেলেটি ফিসফিসিয়ে আই লাভ ইউ বলেছে তার লাজবধূকে। বউ আরেকটু লাজরাঙা হতেই পেছনে থেকে চুমু খেয়েছে গালে। ঘোরলাগা কণ্ঠে বলছে, এক সিন্ধু ভালোবাসা রেখেছি আমার লাজবধূর জন্য। আদুরে কণ্ঠে শেহের জানিয়েছে, এত সব ভালোবাসা আমি বুঝি না। কারণ বরটা আমায় একদমই মনোযোগ দেয় না। মনোযোগ শব্দটা কর্ণকুহরে পৌঁছাতেই ভালোবাসার ঘোর কেটেছে সানানের। ডিসপ্লেতে যে নজর রাখতে হবে। যদি কোনো অঘটন ঘটে যায়। বউকে জড়িয়ে রেখেই সিসিটিভির ডিসপ্লেতে মনোযোগী হয়েছে ছেলেটি। হঠাৎ দৃষ্টি নিবন্ধ হলো একজন বোরকা পরিহিত নারীতে। এলোমেলোভাবে হেঁটে যাচ্ছেন এ নারী। সাথে নেই আর কেউ। হয়তো কাউকে খুঁজছেন তিনি। কিছুক্ষণ আগেও সিসিটিভিতে মহিলাটিকে এভাবেই হাঁটতে দেখেছে সানান। এবার যে সন্দিহান হতেই হয়। পেছনে থেকে বউয়ের গালে আবারও চুমু খেয়ে বাহুডোর থেকে সরিয়ে দিয়েছে ছেলেটি। কিছুটা সন্দিহান হয়েই ফোন কল দিয়েছে মায়াজকে। অত্র এলাকার সবাইকে চেনে না সানান। মহিলাটিকে চিহ্নিত করতে মায়াজের সহায়তা প্রয়োজন। মায়াজ তো ব্যস্ত বৌভাতের প্রোগ্রামে। সানানের ফোন পেয়ে ছেলেটি ছুটে এসেছে কক্ষে। সিসিটিভি ফুটেজ দেখে কপাল কুঁচকে মায়াজ জানাচ্ছে, এই তো সেই ভ্যানিটি ব্যাগটা, পায়ও সেই জুতোই। জানিস সানান, তোরা গ্রেফতার হবার পরে শেহেরকে যখন আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম তখন এই মহিলাটাই আসতো। আড়াল থেকে নজর রাখতো আমাদের উপরে। কি বলছিস এসব? সানান। মায়াজ বৌভাতের প্রোগ্রাম ছেড়ে ঘরে আসার সময় ডাহ আন্দালিবোমা এবং মাইনুল মরিয়ম দম্পতিদ্বয় খেয়াল করেছিল ব্যাপারটি। তারাও চলে এসেছিলেন এ কক্ষে। পেছনে থেকে শুনেছে মায়াজ আর সানানের শঙ্কিত কথামালা। সিসিটিভি দেখছে সবাই। হঠাৎ সে বোরকা পরিহিত নারীকে দেখে ডাহ আন্দালিব বলছেন, আরে, এটা তো বিলকিস। উনি তো বোরকায় মুখ ঢেকে রেখেছেন। তুমি কিভাবে চিনেছ আব্বু? সানান। এত কথা না বলে থানায় ফোন দে। নিশ্চয়ই কোনো ঝামেলা করতে এসেছে বিলকিস। ডাহ আন্দালিব। মাইনুল মাহমুদ কালবিলম্ব না করে ফোন দিয়েছে থানায়। সবাইকে আবার প্রোগ্রামে ফিরে যাবার অনুরোধ করেছে সানান।
গোপনে বিলকিসকে চোখে চোখে রাখতে চায় সবাই। মা এবং বউকে ঘরে থাকার পরামর্শ দিয়ে ছেলেটি নিজেও চলে গেছে প্রোগ্রামে। স্বামীর নির্দেশে শাশুড়ির সাথে শেহের ঘরে অবস্থান করছে। প্রোগ্রামের মধ্যে মরিয়ম বেগম রাহ আন্দালিবকে বলছেন, ভাই, যতই মুখ আটকা রাখুক, আমিও এখন শিউর এইটা বিলকিস আপাই। সানান বাবাকে প্রশ্ন করছে, আবু, উনি যে বিলকিস, এটা কিভাবে কনফার্ম হয়েছ তুমি? বিলকিস পুরুষ লোকের স্টাইলে হাঁটত। ওর হাঁটা দেখেই চিনতে পেরেছি। আমার ভাই চিনব না? আমাগো এই অঞ্চলের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল আমার আন্দালিব ভাই। মরিয়ম বেগম গর্ব করে সানানকে বলছে। শাশুড়ির সাথে কক্ষে বসে আছে শেহের। নজর রাখছে সিসিটিভিতে। বিলকিসের উপস্থিতির কথা শুনে মায়া আহমেদ অস্থির হয়ে পড়েছেন। 2 শিশু সন্তান হারিয়েছিলেন তিনি বিলকিসদের কারণে। আবার যদি কোনো অঘটন ঘটে যায়, আতঙ্ক তো থাকবেই। শেহের বুঝতে পেরেছে শাশুড়ির মনের অবস্থা। শাশুড়িকে স্বাভাবিক রাখতে গল্পে মেতেছে মেয়েটি। খুব কৌতূহলের সাথে প্রশ্ন করছে, আম্মু, আপনার ছেলের নামটা কে রেখেছে? ইনতিশার আন্দালিব। সানার নামটা ডাক্তার আন্দালিবই রেখেছে। ইনতিশার শব্দের অর্থ বিজয়। সানার নামের অর্থ ধৈর্য এবং সাহসের পথের নির্ভীক অভিযাত্রী। ডাক্তারের প্রথম সন্তান সানান। 2 মিনিটের বড় সায়নের চেয়ে। আমার 2 সন্তান খুন হওয়ার পরে ডাক্তারের ঘরে একসাথে যমজ ছেলের জন্ম হয়েছে। যেদিন যমজ ছেলের জন্ম হয়েছিল সেদিন ডাক্তার আমাকে বলেছিল, আল্লাহ তোমাকে একসাথে 2 জন পুত্র সন্তান দিয়েছে। তোমার বিজয় হয়েছে মায়া। তোমার বড় ছেলের নাম ইনতিশার রাখলাম। এ নাম বিজয়ের নাম। আপনার 3 ছেলের নামই সুন্দর। শেহের। শেহেরের বুদ্ধিতে মায়া আহমেদ সত্যিই গল্পে মেতে রয়েছেন। ধীরে ধীরে শেহেরকে বলছেন, তোমার আরিয়ানা নামটা লন্ডনে শুনেছি। এ নামের সবাই কিন্তু মুসলিম নয়। জি, মুসলিম এবং খ্রিস্টানদের ক্ষেত্রে আরিয়ানা নামটা বেশি ব্যবহৃত হয়। এই আরিয়ানা শব্দের উৎপত্তি ফার্সি এবং গ্রিক ভাষায়। ইরানের ফার্সি ভাষা অনুযায়ী আরিয়ানা শব্দের অর্থ পরম পবিত্র। গ্রিক ভাষাতেও এই নামের অর্থ মহৎ অথবা পরম পবিত্র। ও আচ্ছা, শেহের নামের অর্থ কি? শেহের উর্দু ভাষার শব্দ। শেহের শব্দের অর্থ ভোর, উষা। তাহলে আরিয়ানা শেহের মুসলিম নামই। আর নামের অর্থ হচ্ছে পরম পবিত্র ভর। মায়া। জি, আরিয়ানা শেহের নামের অর্থ পরম পবিত্র ভর। আমাদের জীবনেও তুমি পরম পবিত্র ভোর হয়ে এসো। সকল আধার দূর করে দিও। বৌশাশুড়ির কথোপকথনের মাঝেই পুলিশ চলে এসেছে। বিয়ে বাড়ি বলে পুলিশেরা ছদ্মবেশে ঢুকেছে। পুলিশের গাড়ি ছিল বাড়ি থেকে খানিক দূরে। ঘরে এসে পুলিশেরা প্রথমে সিসিটিভি ফুটেজ দেখেছিল। আগের ফুটেজ এবং আজকের ফুটেজ দেখানো হয়েছে পুলিশকে। বোরকা পরিহিত হলেও আগের মতোই সেইম ভ্যানিটি ব্যাগ এবং সেইম জুতো পরিহিত মহিলাটি বারবারই এই বাড়ির আশেপাশে নজরদারি করছে। মহিলাটি আবার শত্রুর পরিবারের সদস্য। তাই সন্দেহভাজন হিসেবে মহিলাটিকে আটক করেছে পুলিশ। ইনি সত্যিই বিলকিস। বিলকিসকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যাচ্ছে। মায়াজদের বাড়ির বামপাশের রাস্তা দিয়ে এই সন্দেহভাজন আসামিকে নিয়ে পুলিশের গাড়ি যাত্রা করেছে। গন্তব্য স্থানীয় থানা। বিলকিসকে নিয়ে যাবার দৃশ্য দেখে ডান পাশের রাস্তায় অপেক্ষমান 2টো মোটরসাইকেলের যাত্রীরা শা করে চলে গেছে। হয়তো বড় কোনো অঘটনের জন্য সুযোগ খুঁজে যাচ্ছিল ওরা। আজ রুকমের জবানবন্দি নেওয়া হয়েছে। বিয়ে বাড়ির ব্যস্ততায় সানানরা জানতে পারেনি কোনো কিছু। আজ রাতেই পুলিশকে ফোন দেবেন ডাক্তার আন্দালিব। জানবেন রুকমের জবানবন্দি সম্পর্কে। সাজ এসেছে। পাখিরা নিরে ফিরে গিয়েছে। একটি পাখি বহু বছর ধরে নিরে ফেরার আশায় আছে। কিন্তু মা পাখিটি কসম দিয়ে সন্তান পাখিটিকে নিরের বাইরে রেখেছেন। সন্তান পাখির জন্য মাতৃনীর নিষিদ্ধ। কিন্তু সন্তান পাখিটি যে মাতৃনীরে ফিরে যেতে চায়, সে পাখিকে মাতৃনীরে ফেরাতে চায় সানানো। ডাহ আন্দালিব এখনও ফিরতে চান মায়ের সান্নিধ্যে। দাদির সাথে একটি চুক্তি ছিল সানানের। আজ চূড়ান্ত আলোচনা করতে চায় সে চুক্তির ব্যাপারে। মায়াজদের বাড়ি থেকেই বউকে নিয়ে সানান রওনা করেছে দাদাবাড়ির উদ্দেশ্যে। বিলকিসকে নিয়ে আলোচনা করতে করতে সাজ নেমে এসেছে বিয়ে বাড়িতে। মুন এখনো বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়নি। মুনদের পক্ষের সব অতিথি ফিরে গেছে। শুধু মুনের মা থেকে গিয়েছেন।
এ বাড়িটি তো মুনের মায়ের বাবার বাড়ি। এ বাড়িতে কোনো সংকোচ নেই তার। মাত্রই মেয়ে এবং মেয়ে জামাইকে নিয়ে ঘরের বাইরে এসেছেন ভদ্রমহিলা। মেয়ে নিয়ে যাত্রা করবেন নিজ বাড়িতে। মায়াজ তাকিয়ে দেখে তার শখের গাড়িটি নেই আগের জায়গায়। আশেপাশে কোথাও নেই গাড়িটি। বিকেল থেকে অন্দরমহলে আলোচনায় ব্যস্ত ছিল সবাই। তবে কি সন্ধ্যার পরে মায়াজের শখের গাড়িটি কোনোভাবে চুরি হয়ে গেছে? সাজ এসেছে। চারিদিকে আধার। শীত আগমনী বার্তা দিচ্ছে। কুয়াশা সঙ্গী হয়ে আছে আধারের। খানিক দূরের জিনিসও যেন দেখা যায় না। বউকে নিয়ে সানান এসেছে দাদাবাড়িতে। গাড়ি থেমেছে উঠোনে। স্বামীরা আগ্রহ প্রকাশ করেছিল শেহেরের সাথে বাড়ি ফেরার জন্য। কিন্তু সানান আনতে অস্বীকৃতি জানিয়েছে। বউকে সাথী করেছে সে যাত্রাপথের। সেখানে অন্যকে সাথী করবে কেন? বিয়ের পরে ছেলেটির একটু সুন্দর মুহূর্তও কাটানো হয়নি বউয়ের সাথে। ঝামেলা যেন পিছু ছাড়তেই চাচ্ছে না। নিরালায় বসে একটু প্রেম আলাপনও হয়নি। হয়তো কোনো অভিসারের আশায় এ যাত্রায় সঙ্গী করেছে বউকে। সেখানে তো অন্য কাউকে তো সঙ্গী করা যাবে না। যদিও অভিসারে না গিয়েই ওরা হাজির হয়েছে দাদাবাড়িতে। গাড়ি থেকে নেমেছে দুজন। উঠোনে গাড়ির উপস্থিতি টের পেয়ে সাদেক আহমেদ দৌড়ে এসেছেন। মলিন বদন মুরুব্বির। ওদেরকে দেখেও মলিনতা দূর হয়নি। আজ কোনো বাক নেই মুরুব্বির মুখে। নেই কোনো অভিব্যক্তিও। ওরা দুজনই সালাম দিয়েছে মুরব্বিকে। সালামের জবাব দিতেই শেহের প্রশ্ন করেছে, চাচা, মায়াজ ভাইয়ার বিয়াতে যান নাই কেন? ভালো লাগে নাই। সাদেক, ওরা তো দাওয়াত দিয়েছিল। সানান, দিছিল তো। আসলে রূপমরে আমিও এখন খুব বেশি পছন্দ করি না। তবে তোমরা গ্রেফতার করাইছো এইটা ভালো লাগে নাই। আলিয়া আপায় অসুস্থ, রূপম খুনের মামলায় গ্রেফতার হইছে। এই অবস্থায় আমি বিয়ার আনন্দ করতে যাইতে পারি। স্বামীরারে পাঠাইছি সেইটাই বেশি। সাদেক, তাই? রূপমের জন্য এখনো এত সহানুভূতি আপনার? আমরা যখন গ্রেফতার হলাম তখন কোথায় ছিল এই সহানুভূতি? রূপম কর্তৃক মেহেক কিডন্যাপ্ট হওয়ার খবরও তো শুনেছিলেন। আপনার মেয়ে স্বামীরাও তো নষ্ট হয়েছে রূপমের হাতে। তারপরেও এত সহানুভূতি? সানান, বাকহীন সাদেক আহমেদ। সানানের উপযুক্ত জবাব তাকে নির্বাক, নীরব করে দিয়েছে। রাহেলা বেগম উপস্থিত হয়েছিল ওদের কথোপকথনের মাঝেই। স্বামীর হয়ে জবাব দিচ্ছে রাহেলা, রূপমের হাতে স্বামীরা নষ্ট হয়েছে ঠিকই। আমার মাইয়াডার বদনামও হইছে। কিছুদিন ধইরা চিন্তা করছিলাম বদনাম যেহেতু হইছে, রূপমের কাছেই মাইয়া বিয়া দিমু। তোমরা রূপমরে গ্রেফতার করা সেই সুযোগও শেষ কইরা দিছ। মাইয়াডার তো কোনো চিন্তা নাই। সব চিন্তা আমাগো। মাইয়াডা কই বিয়া দিমু, কি করমু এইসব চিন্তায় থাকতে পারি না। রূপমের গ্রেফতার, আলিয়া আপার অসুস্থতা এইসবের মধ্যে আনন্দ করতে গেলে বাতেন দুলা ভাই আমাগো লগেও শত্রুতা শুরু কইরা দিত। বাহ, ভালোই তো। আপনারা বাতেন আঙ্কেলের পক্ষ নিয়ে ঘরে বসে আছেন। আর মেয়েকে মায়াজের বিয়েতে পাঠিয়েছেন। দুদিকই তো রক্ষা করেছেন। সানান, যেইডাই কও, আনন্দ করণের সময় এখন না। বাতেন দুলাভাই খেইপা গেলে। দুলাভাইরে তো খেপান যাইব না। সাদেক, সানান টিপ্পনি কেটে জবাব দিয়েছে চাচাকে, আসছে শুক্রবারে আবার বিয়ে হবে। দ্বিগুণ আনন্দ ফুর্তি হবে তখন। সেই অনুষ্ঠান কিন্তু এ বাড়িতেই হবে। বাতেনের ভয় তখনও কি ইঁদুরের গর্তে লুকিয়ে থাক। অনুষ্ঠান কিন্তু এ বাড়িতেই হবে। বাতেনের ভয় তখনও কি না। সাদেক, সানান টিপ্পনি কেটে জবাব দিয়েছে চাচাকে, আসছে শুক্রবারে আবার বিয়ে হবে। দ্বিগুণ আনন্দ ফুর্তি হবে তখন। সেই অনুষ্ঠান কিন্তু এ বাড়িতেই হবে। বাতেনের ভয় তখনও কি ইঁদুরের গর্তে লুকিয়ে থাকবেন নাকি? সাদেক, রাহেলার বদন যেন মলিন থেকে মলিনতর হয়েছে। সানান শেহেরের সময় নেই এসব দেখার। ওরা প্রবেশ করেছে অন্দরমহলে। মেহেরুন্নেছা আজ আর নিদ্রিত নন। নাতি, নাতনিকে দেখে বেজায় খুশি বৃদ্ধা। সানান কিছুক্ষণ দাদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে। শেহেরও দাদির শরীরের খোঁজখবর নিচ্ছে। মায়াজের বিয়েতে মাকে নিতে চেয়েছিলেন মরিয়ম বেগম। মেহেরুন্নেছার ৩ ডাক্তার নাতি প্রতিবাদ করেছিল। পাছে যদি মেহেরুন্নেছার শরীর আরও খারাপ হয়ে যায়। বৃদ্ধার শরীর এখনো বেশ খারাপ। সানান চেয়ার টেনে বসেছে দাদির সম্মুখে। শেহের আছে দাদির শয্যা পাশেই। মেহেরুন্নেছা ধীরে ধীরে নাতনিকে বলছেন, শেহের, নাগর পা তো দাদিরে ভুইলাই গেছোস।
দাদিরে থুয়া যেই নাগরের কাছে গেছোস তারও তো কোনো যত্ন করস নাই। আমার নাতিরা তো একদম শোকা গেছে। তোমার নাতি তো একদম তোমার মতোই ঘাওড়া। আমার কোনো কথাই শোনে না। যত্ন কর্ম কেমনে? মেহেরুন্নেছা হাসছেন। সানানো মৃদু হেসে তাকিয়েছে বউয়ের বদন পানে। পরক্ষণেই চিন্তার ভাঁজ এসেছে ললাটে। ধীর স্বরে ছেলেটি দাদিকে বলছে, দাদি, আমার আব্বু যে দেশে এসেছে এটা কি তুমি ভুলে গেছো? না। দীর্ঘশ্বাস ছেড়ে। তোমার সাথে যে আমার একটা চুক্তি হয়েছিল। মনে আছে তো? আছে, সবই মনে আছে। ছেলেকে মেনে নিতে চাও না তুমি? সানান, চাই তো। আসছে শুক্রবারে সায়নের বিয়ে দেব মেহেকের সাথে। আমি নিজেও আনুষ্ঠানিকভাবে সেদিন বিয়ে করব। সেদিন তোমাদের দূরত্ব ঘুচিয়ে দিতে চাই। সানান, এলাকাবাসীরে বিয়ার দাওয়াত দিবি না? দাদি, জি, দেব। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেব। কিন্তু আমার এইসব কথার উদ্দেশ্য তুমি হয়তো এখনো বুঝতে পারোনি দাদি। কি কইতে চাস সানান? আজ একটু অতীতকে স্মরণ করো তো দাদি। আমার মাকে বিয়ে করে আনার পরে বাবাকে তোমরা এ বাড়িতে ঢুকতে দাওনি। সেদিন অনেক মানুষের সামনে আমার বাবাকে নববধূ সহ তোমরা বের করে দিয়েছ। এরপরে ছোট ফুপির বিয়ের দিনে হাজার মানুষের সামনে কসম দিয়ে তুমি আমার বাবাকে চিরতরে বের করে দিয়েছিলে। আমার চুক্তি হয়েছিল তোমার সাথে, হাজার মানুষের সামনে তুমি আমার বাবাকে গ্রহণ করবে। মনে কি আছে সেসব? একশ্বাসে কথাগুলো বলেছে সানান। অশ্রুসজল হয়েছে মেহেরুন্নেছা রাখিদয়। করুণ সুরে বলছেন, ভাই, আমার পুতেরে দেখার জন্যই আমি এহনো বাইচ্ছা আছি। আমার পুতেরে আমি তো মাইন্না নিতেই চাই। কিন্তু বাতেনরা যদি কোনো ক্ষতি করে। আমার এক পুতো মারা গেছে। সাদেকে তো একটা আহাম্মক। আমার এই ডাক্তার পুত্রাই আছে বুদ্ধিমান। আমি দূরে দূরে রাখছি পুতেরে। আমার সব সময় মনে হয় বাতেন আমার বুক থিকা আমার পুতেরে কাইরা নিতে চায়। সবাইরে কাইরা নিতে চায়। আমার খানদান ধ্বংস কইরা দিতে চায়। সান্ত্বনার সুরে সানান বলছে, আর কোনো শঙ্কা নয় দাদি। আর কোনো ভয়ও নয়। বাতেনরা আর কিছু করতে পারবে না তোমার। আমার কেন জানি ভয় লাগে ভাই। রুকমের গ্রেফতারের কথা শুইনা খুব খুশি হয়েছি। বাতেন, বিলকিস হয়তো আন্দালিবের ক্ষতি করার জন্য উৎপাইতা আছে। শেহের তৎক্ষণাৎ জবাব দিয়েছে, বিলকিস তো গ্রেফতার হইছে দাদি। হাছানি, জি, দাদি। বিলকিস আজ গ্রেফতার হয়েছে। বাতেনও পুলিশি নজরদারিতে আছে। আস্তে 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 কথা কতরা। কেন দাদি? শেহের, জানোস না, রূপম গ্রেফতার হইছে দেইখা সাদেক আর রাহেলায় গাল ফুলা রাখছে। ওহ, ওনাদের কথা আর কি বলবো। ওনাদেরকে নিয়ে ভেবো না তো। তোরাও চিন্তা করিস না। তোরা সাথে থাকলে আমি সব ঠিক কইরা ফালাইমু। আমার নাতিরা এখন বড় হয়া গেছে। নাতিরা আমার লগে আছে। আমি এখন আর ভয় পাইমু না। আমার আন্দালিবের তো কোনো দোষ নাই। আমার পুতে এখন আইলেও আমি এখনই মাইন্না নিমু। দাদির কাছ থেকে নিশ্চয়তা পাবার পরেই সানান ফোন কল দিয়েছে পিতাকে। ডাক্তার ফোন রিসিভ করতেই সানান বলছে, আবু, সব ঠিক আছে। তুমি ছোট ফুপার সাথে কথা বলে শুক্রবারেই সায়নের বিয়ের ডেট ফিক্সড করো। ঠিক আছে। সায়নের বিয়ের ডেট ফিক্সড করেই আমরা মরিয়মের বাড়ি থেকে ফিরে আসব। ঠিক আছে। শোন, মায়াজের গাড়িটা না খুঁজে পাচ্ছে না। মনে হয় চোরে নিয়ে গেছে। প্যান্ডেলের বাইরে থেকে গাড়িটা তো আমি নিয়ে এসেছি। সানান, কি বলছিস? মায়াজ তো গাড়ির জন্য কান্নাকাটি করে অস্থির। বউকে নিয়ে শ্বশুরবাড়িও যায়নি। ডাহ আন্দালিব, মায়াজকে বলো আমাকে কল দিতে। আমি ফোন রেখে দিচ্ছি এখন। বাবার সাথে কথা শেষ করেছে সানান। দাদির শিয়েরের কাছে এসে বলছে, দাদি, আমাদের একটু তাড়া আছে। আর থাকবো না এখন। আজ আসি তাহলে। ভাই, শেহেররে আমার কাছে রাইখা জানা। দাদি, অনুরোধের সুরে। আজ থাকবে না শেহের। আগামীকালই ওকে সাথে নিয়ে আমরা 3 ভাই বাড়িতে চলে আসব। বিয়ের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি নিতে হবে তো। কথা শেষে সানান বের হয়ে গেছে কক্ষ থেকে। শেহের কিছুক্ষণ ছিল দাদির শয্যা পাশে। সুখ দুঃখের আলাপ হয়েছিল খানিকটা। বাইরে অপেক্ষমান স্বামীর ডাকে বের হয়ে এসেছে মেয়েটি। চাচা চাচিকে বিদায় দিয়ে মেয়েটি সঙ্গী হয়েছে বরের। আবারও গাড়ি ছুটিয়েছে সানান। তার লাজবধূ আছে পাশের সিটেই।
বউয়ের মুখপানে চেয়ে ছেলেটি বলছে, চলো লাজবধূ, আজ কোথাও হারিয়ে যাই। আমিও হারাতে চাই নিভৃতে, নিরালায়। আছে নাকি এমন অভিসারের জায়গা? সানান উপজেলা শহরের নদীর পাড়ে একটি উন্মুক্ত পার্কের মতো আছে। উন্মুক্ত জায়গা তো সবসময়ই মানুষ থাকে। রাতেও ঘুরে বেড়ানো যায়। আমরা আগে একটু মন্টার মায়ের খোঁজ নিয়ে আসি, তারপরে যা। সানানের কথা শেষ না হতেই মায়াজের ফোন এসেছে। সানান রিসিভ করে প্রশ্ন করেছে, কিরে মায়াজ, কান্নাকাটি থেমেছে তোর? আমায় না জানিয়ে গাড়ি নিয়েছিস কেন সানান? তুই মুন ভাবিকে সময় দিচ্ছিস না কেন? সানান, কে বলেছে আমি মুনকে সময় দেই না? আন্দাজেই দোষ দিচ্ছিস। আমরা দেখেছি। আর মুন ভাবি নিজেও শেহেরকে বলেছে। মুন শেহেরকে বলেছে। হুম। মুন ভাবি আমাকেও বলেছে। সানান ভাই, আপনি প্লিজ গাড়িটা নিয়ে একটু ঘুরে আসুন। আপনার বউটাকে একটু সময় দেয়া হবে। আর গাড়িটা নিয়ে গেলে মায়াজও আমায় কিছুটা সময় দেবে। আমার হারামি বউটাই এই সব করেছে তাহলে। ও যা করে করুক। তুই তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয় তো। গাড়ি ছাড়া আমি কোথাও যাব না, এমনকি শ্বশুরবাড়িও না। ওদের কথোপকথন শেষ হয়নি। মুন ওপাশ থেকে মোবাইল কেড়ে নিয়েছে মায়াজের। স্বামীকে হুঁশিয়ারি দিয়েছে, তুমি গাড়ি নিয়েই থাকো। বউয়ের কোনো দরকার নেই তোমার। আবারও ছুটছে গাড়ি। ভিড় কোলাহল পার হয়ে যাচ্ছে সহসাই। সাঁঝ পেরিয়ে রাত এসেছে। চায়ের দোকানে জমেছে আড্ডা। সানানের গাড়িটি এসে থেমেছে মন্টার বাড়িতে। কেউ নেই বাড়িতে। কৌতূহলবশত পার্শ্ববর্তী ঘরগুলো থেকে কয়েকজন বেরিয়ে এসেছে। তাদের কাছে মন্টার মায়ের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে সানান। ক্ষণিকেই শেষ হলো কথোপকথন। মন্টার মা নেই এখানে। ঘর ভেঙে ফেলেছে রূপমরা। মন্টার মা অযত্ন আর অবহেলায় দিনাতিপাত করছে বাবার বাড়িতে। সে বাবার বাড়িটি হচ্ছে নদীর অন্য পারে। আজ আর সেখানে যাওয়া হচ্ছে না সানানের। আগামীকাল ব্যবস্থা নিতে চায় মন্টার মায়ের জন্য। খালের চেয়ে একটু প্রশস্ত নদী। নদীর তীর ঘেঁষে হাঁটার রাস্তা। রাস্তার একপাশে বসার বেঞ্চ। ফাঁকে ফাঁকে সৌন্দর্যবর্ধক গাছ। কেটে ছেটে ঝোপের মতো আকৃতি দিয়ে রাখা হয়েছে গাছগুলোকে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে এসব। সকলের জন্য উন্মুক্ত জায়গাটি। এই জায়গাটির একটি পাশ নদী তীরবর্তী। অন্য পাশে মেইন রোড। সানান গাড়ি থামিয়েছে মেইন রোডে। গাড়ি থেকে নেমে স্ত্রীর হাত ধরে হাঁটতে হাঁটতে ছেলেটি বলছে, এই প্রথম শুধু আমরা দুজন ঘুরতে এলাম। হুম। আপনি ঘুরতে নিয়ে আসবেন এটা জানলে শাড়ি পরে আসতাম। বরকে খুশি করতে চাও লাজবধূ। আমার দুঃখে ভরা জীবনটা বরের আগমনে সুখের ছোঁয়া পেয়েছে। বরের খুশিই তো আমার খুশি। আমারও শূন্য জীবন পূর্ণ হয়েছে লাজবধূর আগমনে। ওরা চলে এসেছিল পার্কের মতো জায়গাটিতে। পেছনের রাস্তায় একটি নিশ্চল রিকশা দেখে সস্ত্রীক ফিরে আসে সানান। রিকশাওয়ালা বেশ বয়স্ক। নিকটে এসে রিকশাওয়ালাকে অনুরোধের সুরে সানান বলছে, মামা, আপনার রিকশাটা আমি একটু চালাতে চাই। কি কইতাছেন বাজান? আমার বউয়ের শখ আমি রিকশা চালাবো, বউ প্যাসেঞ্জার হবে। শেহের মুচকি হেসে বলছে, না না, থাক। সেদিন এমনিতেই বলেছিলাম। এমন মেইন রোডে রিকশা চালানোর দরকার নেই। কোনো সমস্যা নেই। সানান রিকশাওয়ালা হাসি দিয়ে নেমে গেছে চালকের সিট থেকে। সানান অনুরোধের সুরে বলছে, মামা, আপনার মাথার গামছাটা একটু দেন না। রিকশাওয়ালা সহাস্যে গামছা খুলে দিয়েছে মাথা থেকে। ছেলেটি গামছা বেঁধে নিয়েছে মাথায়। বেচারার নজর এখন রিকশাওয়ালার লুঙ্গির দিকে। কিন্তু রিকশাওয়ালা কি লুঙ্গি খুলে অন্যকে পরিধান করতে দেবে? না, দেবে না। সানান উঠে যাচ্ছিল চালকের সিটে। রিকশাওয়ালা অনুধাবন করতে পেরেছে ছেলেটির মনের ভাষা। সহসাই বাধা দিয়েছে সানানকে, আপনি লম্বি লুঙ্গি পরতে চান? একটু সবুর করেন তো। লুঙ্গি বাইর কইরা দিতাছি। সানানও নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। রিকশার সিটের নিচ থেকে একটি পুরনো লুঙ্গি বের করেছে রিকশাওয়ালা। সানন্দে বাড়িয়ে দিয়ে বলছে, বাজান, এইডা পরিষ্কার লঙ্গি। আপনি পরতে পারেন। মাঝে মাঝে বাড়িতে যাইতে দেরি হইলে নদীতে গোসল কইরা ফালাই। তখন এই লঙ্গিটা পরি। সানানো গ্রহণ করেছে সাদরে। প্যান্টের উপর এই লুঙ্গি পরিধান করেছে ছেলেটি। তার লাজবধূ তো মুখ চেপে হাসছে। বরংসাই এখন পুরোদস্তুর রিকশাওয়ালা। লুঙ্গি পরে ছেলেটি বউকে বলেছে, এত হাসো কেন লাজবধূ? ওঠো তো, রিকশায় ওঠো।
শেহেরও তৎক্ষণাৎ রিকশায় আরোহণ করেছে। রিকশাওয়ালার হাতে মোবাইল দিয়ে সানান চড়ে বসেছে চালকের সিটে। সহসাই পশ্চাতে তাকিয়েছে লাজবধূর বদনে। বিজয়ীর হাসি দুজনের চোখে মুখে। রিকশাওয়ালা সাধ্যমতো ছবি তুলছে। ক্ষণিকেই ফটো সেশন শেষ। এবার রিকশা চালানো শুরু। কিসের রিকশা চালানো? বেচারা একবার প্যাডেল দেয় তো তিনবার বউয়ের দিকে তাকায়। বউ বেচারিও মহা খুশি। রিকশা বেশি দূর চালানো হয়নি সানানের। তার লাজবধূ পিঠে হাত দিয়ে বলেছে, থাক, আর চালাতে হবে না। রিকশাওয়ালার পাওনা মিটিয়ে দিয়েছে সানান। সস্ত্রীক এসে বসেছে নদী তীরবর্তী বেঞ্চে। বউয়ের কাঁধে হাত রেখে বলছে, রাজবধূ, তুমি আর আপনি করে বলো না তো আমায়। এখন থেকে তুমি করেই বলো। বলবো আস্তে আস্তে। আজ থেকেই শুরু করো না। করব, একটু সময় লাগবে। ওকে। আজ একটা প্রশ্ন করতে চাই আপনাকে। শেহের। করো। আপনি লন্ডনে কাউকে ভালোবাসেননি? এ জীবনে ভালো লেগেছে অনেককে। তবে ভালোবাসা হয়নি। কেন? শেহের। ওসব জায়গার মেয়েদের স্বভাব আমার পছন্দ হয় না। সানান। কেন? ওখানকার মেয়েরা চড়ুই পাখির মতো পরকীয়া করে। অনেক মেয়েই বিয়ের পরে বাচ্চা নিতে চায় না। বাচ্চা নিলেও বাঙালি মায়েদের মতো যত্ন করে লালন পালন করে না। বেবি কেয়ারে ফেলে রাখে। দিনরাত কাজ আর পার্টি নিয়ে ব্যস্ত থাকে। তাছাড়া ওখানকার মেয়েদের লাজও কম। কাউকে সেভাবে মানতেও চায় না ওরা। আমি সব সময় একটা স্থিতিশীল জীবন চেয়েছিলাম। তাই ওদেরকে ভালোবাসার মতো ইচ্ছে আমার কখনোই হয়নি। জানি তো, বিদেশি মেয়েদের লাজ কম। ওরা কাউকে মানে না, কিছুটা প্রতিবাদী স্বভাবের। নারী কিন্তু প্রতিবাদী হলেই ভালো। নারী প্রতিবাদী হোক। সাথে নারী সুলভ লাজও থাকুক। ও, আমার লাজবধূকেও আমি প্রতিবাদী দেখতে চাই। তবে নারী সুলভ কোমলতা আর লাজও থাকতে হবে। আর কি কি থাকতে হবে? শেহের। ভালোবাসা। বরকে বেশি বেশি ভালোবাসতে হবে। আদরও করতে হবে বেশি বেশি। খুব শক্ত। ভালোবাসা পাবার শখ তো থাকবেই। তুমি আরো আগে এসে ভালোবাসতে পারতে আমায়। এত দেরি করে কেন এলে আমার জীবনে? শুধু কি আমিই দেরি করেছি? আপনিও বড্ড দেরি করেছেন। তাই হঠাৎ একটি ধূমকেতুর মতো এসেছেন আমার জীবনে। আলোকিত করে দিচ্ছেন আমার আধারে ভরা জীবনটাকে। তুমিও ভালোবাসার উষা হয়ে এসেছো আমার হৃদয়ে। এ ভালোবাসা যেন উষা হয়েই থাকে। কখনো যেন ক্লান্ত দুপুর না হয়। এইসব প্রেমালাপের মাঝেই একজন বাদামওয়ালার উপস্থিতি ঘটেছে খানিক দূরে। শেহের বরকে অনুরোধ করেছে বাদাম ক্রয় করতে। লাজবধূকে বেঞ্চে অপেক্ষা করতে বলে সানান প্রস্থান করেছে। খানিক বাদে কাগজের ঠোঙায় বাদাম কিনে নিয়ে এসেছে বউয়ের জন্য। কিন্তু বউ নেই বেঞ্চে। কোথায় গেল বউ? চিন্তিত ভঙ্গিতে বেচারা ডাক শুরু করেছে, রাজবধূ লাজবধূ। কোনো সাড়া নেই। চিন্তার সাথে যুক্ত হয়েছে শঙ্কা। শঙ্কিত চিত্তে এদিক সেদিক তাকিয়ে সানান আবারও ডেকে যাচ্ছে, রাজবধূ লাজবধূ। না, বউয়ের কোনো খোঁজ নেই। ভীষণ বিষণ্ণতা আর উৎকণ্ঠায় বেচারা রওয়ানা করেছে সম্মুখে। হাতে থাকা কাগজে মোড়ানো বাদামগুলো আনমনে নিক্ষেপ করেছে মাটিতে। এই বাদামগুলো ফেলে দিলেন কেন? হি হি করে হেসে ঝোপের আড়াল থেকে বের হয়েছে শেহের। আহ্লাদি সুরে প্রশ্ন করেছে বরকে। বজ্রপাতের মতো আওয়াজ এসেছে সানানের কণ্ঠে, আহাম্মক। স্টুপিড। লুকিয়েছিলে কেন এভাবে? আপনি কি ভেবেছিলেন আপনার বউকে কেউ নিয়ে গেছে? মৃদু হেসে। বেয়াদব। আমি কতটা আতঙ্কিত হয়েছিলাম তুমি জানো। উপরুপরি ধমকে শেহেরের বদনখানি মলিন হয়ে গেছে। ক্ষণিকের জন্য অভিমান বাসা বেঁধেছিল সানানের হৃদয়েও। বেচারা নীরবে দাঁড়িয়েছিল নদীর তীরে। তার লাজবধূ বেঞ্চেই বসে আছে চুপটি করে। অভিমান ঝেড়ে কাছে এসেছে বরংসাই। বউয়ের কাঁধে হাত রেখে প্রশ্ন করেছে, রাজবধূ, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি নাকি? ওদের কথোপকথনের মাঝেই ডাহ আন্দালিব ফোন করেছেন পুত্রকে। ফোন রিসিভ করে কানে ধরতেই ডাক্তার বলছেন, একটা ঝামেলা হয়ে গেছে সানান। কিসের ঝামেলা আব্বু? রূপম জবানবন্দি দিয়েছে। কিন্তু বাতেন, বিলকিসের সংশ্লিষ্টতার কোনো তথ্য দেয়নি। ডাহ আন্দালিব। বাতেনকে নিয়ে চিন্তা। কিন্তু বিলকিসের তথ্য না দিলে কি? বিলকিস তো গ্রেফতার হয়েছে। বিলকিসকে পুলিশ বিকেলেই ছেড়ে দিয়েছে। ডাহ আন্দালিব। কেন? পুলিশি জিজ্ঞাসাবাদে বিলকিস বলেছে সে নাকি এই এলাকার একটি মাজারে আসতো।
মরিয়ম আত্মীয় দেখে বাড়িতে উকিঝুঁকি মেরে মরিয়মকে খুঁজত। সব মিথ্যে। সানান: মিথ্যেই তো। কিন্তু বিলকিস তো প্ল্যান করে মিথ্যে বলে মুক্তি পেয়ে গেছে। আফসোসের সুরে সানান: আব্বু, পুলিশকে রূপম বাতেনের কনভারসেশন বের করতে বলো। সানান: বের করেছে। কনভারসেশন থেকে কোনো তথ্য উদ্ঘাটন করা যায়নি। তাহলে পুলিশকে আর্জেন্ট রূপমের বন্ধুদেরকে গ্রেফতার করতে বলতে হবে। সানান: বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে বাপ। বাতেন নাকি কখনোই ওদের সাথে যোগাযোগ করেনি। যোগাযোগের কোনো তথ্যও বের করা যায়নি। বাতেন শুধু রূপমের সাথেই কথা বলতো। রূপম তো বাপের সংশ্লিষ্টতার কথা সব অস্বীকার করেছে। তাহলে বাতেন, বিলকিস মুক্ত থাকবে। ওদের শাস্তি হবে না। সানান: কিভাবে শাস্তির ব্যবস্থা করব জানি না। আলিয়া ফুপির স্ট্রোকের ঘটনা তো মিথ্যে। সেদিন বাতেন আঙ্কেলি সাদেক চাচাকে ফোন দিয়ে স্ট্রোকের খবর জানিয়েছিল। সেই মিথ্যে স্ট্রোকই তো প্রমাণ করবে যে বাতেন ফুফা জড়িত। আমাদেরকে গ্রেফতার করানোর জন্যই ফুফা দাদিকে সরিয়ে নিয়েছিল। কারণ বড় ফুপি হয়তো চায়নি আমাদেরকে গ্রেফতারের ঘটনা দেখে দাদির কোনো ক্ষতি হোক। স্ট্রোকের ব্যাপারে তদন্ত করতে বলবো পুলিশকে। পুলিশ ডেকেছিল বাতেনকে। আলিয়ার স্ট্রোকের রিপোর্ট সহ সব ব্যবস্থাপত্র আছে। হাসপাতালে ভর্তির রসিদও আছে। হান্দালি: বিশাল প্ল্যান তো। এখানেও মিথ্যে কাগজপত্র তৈরি করে বসে আছে। আচ্ছা আব্বু, আম্মুর 2 শিশু খুনের পুরনো মামলা আবার দায়ের করা যাবে না? এদেশীয় আইনে ফৌজদারি মামলা সাধারণত একবার উঠিয়ে ফেললে আর দায়ের করা যায় না। হান্দালি: তাহলে বাতেনরা শাস্তিহীনে থাকবে? জানি না বাপ। ফোন কেটে দিয়েছেন হান্দালি। হঠাৎ এলোমেলো লাগছে সানানের। সে ভেবেছিল বাতেনও গ্রেফতার হবে। বাতেন গ্রেফতার হবে ভেবেই সায়নের বিয়ের ডেটও ফিক্সড করল। শত্রু বন্দী হবে, হৃদয়ও হবে মুক্ত পাখি ন্যায়। সে মুক্ত হৃদয়ে কত শত আনন্দের ইচ্ছে ছিল। নিজের বাসরও বিলম্বিত করে রেখেছে ছেলেটি। আনুষ্ঠানিক বিয়ের পরেই বাসরের বাসনা ছিল। সুখের অম্বরখানি এখনো যেন মেঘাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে বজ্রপাতের পূর্বাভাসও হচ্ছে। বাতেন মুক্ত থাকলে বিয়েতে নিশ্চয়ই ফাঁদ পাতবে। সে যাই করুক, বাতেনকে ভয় পায় না সানান। তবে আজ আর বউয়ের সাথে নিভৃতে ঘুরে বেড়ানোর স্বাদ নেই ছেলেটির। এ নদী তীরে আর হলো না অভিসারও। দুজন আবারও ফিরে এসেছে গাড়ির নিকটে। আরোহণ করেছে গাড়িতে। রাতের আধার ঘনীভূত হয়েছে। চাঁদ নেই অম্বরে। তারকাগুলো মিটমিট করে জ্বলছে। সানান গাড়ি ছুটিয়েছে গন্তব্যে ফেরার লক্ষ্যে। নীরবতা এসেছে দুজনার মাঝে। রাতের আধারের ন্যায় হতাশা এসেছে ছেলেটির হৃদয়ে। মাস্টার মাইন্ড অধরাই থেকে যাচ্ছে। এ যন্ত্রণা ঘুচে যাবার নয়। শেহের সান্ত্বনা দিচ্ছে স্বামীকে, একদম ঘাবড়াবেন না। দেখবেন কোনো একটা উপায় বের হবেই। জানি না। রূপম ভাইয়া গ্রেফতার হয়েছে। বাতেন ফুফার মন খারাপ। উনাদের এমন দুঃসময়ে আমরা বিয়ের আনন্দ করব, এটাও কিন্তু একটা চরম অপমান। তা ঠিক। তবে এতটুকু অপমানে আমি সন্তুষ্ট নই। আবার মৌনতা ঘিরে ধরেছে দুজনকে। রাতের আধার কেটে গাড়ি এগিয়ে চলছে। শেহের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। রাতও বাড়ছে। তবে খুব বেশি নয়। রাত সোয়া 9টার মতো। বহুপথ পেরিয়ে গাড়ি এসে থেমেছে একটি সেলফোনের দোকানের সামনে। বিভাগীয় শহর এটি। নিদ্রিত বউকে ডেকে উঠিয়েছে সানান। ঘুম ঘুম কণ্ঠে শেহের শুধিয়েছে, কোন জায়গা এটা? গাড়ি কেন থামিয়েছেন এখানে? বিভাগীয় শহর এটা। নানা বাড়ির কেয়ারটেকারের মোবাইলটা রূপম চুরি করেছিল। লোকটার জন্য একাটা মোবাইল কিনব এই দোকান থেকে। শেহেরও দোকানে গিয়েছে বরের সাথে। খানিক বাদে মোবাইল কিনে বের হয়েছে। সানান আবারও গাড়ি ছুটিয়েছে নানাবাড়ির উদ্দেশ্যে। বাতেন আছে পুলিশি নজরদারিতে। পুত্রের জন্য বেশি কিছু করার সাধ্য নেই তার। বোন বিলকিসই এখন সকল ভরসা। রূপমের সাথে মুখোমুখি কথোপকথন করত বাতেন। সেলফোনে কথা বললেও সাংকেতিক ভাষায় কথা বলত। কথোপকথনে ব্যবহৃত হতো বিলকিসের প্রতিবন্ধী পুত্রদ্বয়ের নম্বর। সন্দেহের ঊর্ধ্বে থাকতেই বাতেন রূপম নিজেদের নম্বর ব্যবহার করেনি। পুলিশের ধারণাও নেই যে এই ক্রিমিনাল পিতাপুত্র অন্যের নিবন্ধিত সিম দিয়ে যোগাযোগ করেছে। বাতেন ভাবতেই পারেনি যে তাকে পুলিশি নজরদারিতে থাকতে হবে। নিজে নজরদারিতে থাকায় পুত্রের মুক্তির সব দুয়ারই যেন বন্ধ হয়ে গেছে।
তবুও বোনকে নিয়ে গোপনে কাজ করে যাচ্ছে বাতেন। অনেক পাঠক আগে আমার সুলতানা তানি নামক ফেসবুক পেজ থেকে এই গল্পটি পড়তেন। এখন অনেকেই কপিবাজদের পেজ থেকে এই গল্প পড়ে যাচ্ছেন। ওরা কপি করার কারণে আমার পেজের রিচ ডাউন হয়ে গেছে। পেজ পাঠকের রিকমেন্ডেশনে যাচ্ছে না। আমি গল্প লেখার আগ্রহ হারাচ্ছি। যে কোনো গল্পই লেখকের পেজ থেকে পড়া উচিত। লেখকদেরকে সাপোর্ট দেওয়া উচিত। কপিবাজদেরকে সাপোর্ট দিয়ে লেখকের পেজের ক্ষতি করা উচিত নয়। আজ এই গল্পের 28 নম্বর পর্ব দিলাম। আপনারা অনেকেই আমার পেজ চেনেন। আশা করি সাপোর্ট দেবেন। যদি এই পর্বে রিচ না আসে তবে নেক্সট পর্ব দিতে দেরি হবে। সাজ এসেছে আড়ম্বর নিয়েই। উৎসবের সাজও আছে সাজের সাথেই। উৎসবমুখর পরিবেশ মেহেরুন্নেছার বাড়িতে। আজ বুধবার। আগামীকাল সন্ধ্যায় সায়ন মেহেকের গায়ে হলুদ হবে। সব আয়োজন হচ্ছে মেহেরুন্নেছার বাড়িতেই। দুভাই যে একসাথে বিয়ে করবে। ডাক্তার আন্দালিব আর মায়া আছেন বিভাগীয় শহরেই। পুত্রত্রয় আছে দাদা বাড়িতে। আজ সন্ধ্যায় মায়াজদের ফ্যামিলিও হাজির হলো এ বাড়িতে। নিজের বৈবাহিক ব্যস্ততায় মুন এখনো মন্টার টেক্সট লক্ষ্য করেনি। সুলতানা তানি নামক ফেসবুক পেজে অ্যাক্টিভিটি কমিয়েছে মুন। কামরুন্নেছা আইডি থেকে মন্টার বন্ধুদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল মন্টা। কামরুন্নেছা আইডির প্রোফাইল পিকচারে কোনো ছবি নেই। ফ্রেন্ড লিস্টেও মাত্র কয়েকজন ফ্রেন্ড। ফেক আইডি ভেবেই হয়তো মন্টার বন্ধুরা এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। আবার কেউ কেউ হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করেও দেখেনি। নিরুপায় মন্টা এখনো আছে সুদিনের অপেক্ষায়। সানান মন্টার মাকে নিয়ে এসেছে দাদাবাড়িতে। মন্টাদের বাড়িতে ঘর তৈরি করে দিচ্ছেন ডাহান্দালি। ঘর তৈরি হলেই মন্টার মা ফিরে যাবেন। এই কদিনে একটি সুসংবাদ এসেছে। সানান, সায়নের বিএমডিসি রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওরা শুধু ব্রিটিশ ডক্টর নয়, এদেশেও এখন রেজিস্টার্ড ডাক্তারও চলবে। গল্প সিন্ধু পেরিয়ে। লেখিকা সুলতানা তানি।